আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এইটা হচ্ছে 2015 সালের ঘটনা। তো ওই এলাকার কাছে বাঁধন নামে একটা ছেলের বসবাস তার পরিবারের সাথে। তো সেই এলাকার স্থানীয় বাঁধনরা এবং বাঁধনের পরিবারের 6 জন সদস্য, তার মা, বাবা বা ওর বড় বোনের স্বামী এবং বাঁধনের ছোট বোন। বাবা ছিল ব্যবসায়ী। তো বাঁধনরা এক বাবার এক ছেলে। তো বাঁধনের বয়স তখন 16 বছর। তো ছোটবেলায় তার দাদির কাছ থেকে ভয়ের গল্প টল্প অনেক বেশি শুনতো। তো এক সময় তাদের পাশে যে মাদ্রাসা ছিল, সেখানে অনেক লোকজন আসতো জিনে আক্রান্ত, সেখানকার হুজুররা ঝাড়ফুঁক দিত। সেইটা সে আবার মাঝে মধ্যে দেখতো, উৎসুক হিসাবে দেখতো আর কি, কারণ মাদ্রাসায় সে ঢুকতে পারতো। তার বাবা ওই মাদ্রাসার কমিটির একজন দায়িত্বরত কর্মকর্তা ছিল ওই মুহূর্তে। তার ছেলেটার স্বভাব ভালো ছিল না, ছেলে ছিল বাউন্ডারি স্বভাবের এবং একমাত্র ছেলে থাকায় অনেক আশকারা পেয়েছিল। এলাকার মধ্যে অনেক দুষ্টুমি করতো, ইত্রামি করতো। তো একদিন এক পুরাতন বইপত্রের দোকানে বসে বন্ধুরা আড্ডা দিচ্ছিল। তো ওই আড্ডার মধ্যে তার একটা বইয়ের দিকে চোখ পড়ে, হলুদ মলাটের। সেই বইটাতে তুলে দেখে এবং বইটার মধ্যে দেখে যে জাদু এবং তাবিজের কিতাব, কিন্তু বাকি অংশটা ছিল সেরা। সে বইটা সে সাথে করে লুকায় নিয়ে আসে, কেননা জাদু এবং তাবিজের কিতাব লেখাটা তাকে আকর্ষিত করে। সেদিন রাতে সে মনোযোগ দিয়ে বইটা পড়ে এবং দেখলো কত শত জিনিসপত্র বশ করার সিস্টেম, ফসল ফলানোর তাবিজ, ব্যবসা উন্নতি করানোর তাবিজের পদ্ধতি, আর কত কি। সেই বইতে সে আরও কিছু পদ্ধতি দেখলো, যেটা দেখলো যে ওই মাদ্রাসার যে হুজুররা ব্যবহার করতো, সেইগুলা যখন জিনে আক্রান্ত লোকজনরা ঠিক করতে আসতো, ওই হুজুররা সেগুলো ব্যবহার করতো। এবং সে মানে দেখে মাথা খারাপ হয়ে যায়, যে মারাত্মক অবসেসড হয়ে যায় সে বইটার প্রতি। তো এর মধ্যে 2 মাস চলে যায়, আর এর মধ্যে সেই বইটার সব অংশ পড়ে ফেলে। একদিন তার এক বন্ধুর সাথে প্রচণ্ড ঝগড়া হয়, আর সে এতটাই রেগেছিল যে সে ঠিক করে তাকে এরকম পিটিয়ে ঠিক করবে না, তাকে তাবিজ করে উচিত শিক্ষা দিবে। তো সেই রাতে সে বইটা ঘাটে এবং বইটাতে একটা পদ্ধতি বের করে। সেই পদ্ধতিতে কাজ করতে গেলে কিছু জিনিসের দরকার ছিল, সাথে দরকার ছিল একটা কালো মোরগ। তো সেই জিনিসপত্র সে সংগ্রহ করে। প্রথমে 2টা আলাদা কাগজে সেই বইয়ের নির্দেশ মোতাবেক সে দেখে যে বাম হাত দিয়ে আরবিতে লেখাগুলো সে তাকে লিখতে হবে। এবং সে কোরআন পড়তে পারতো না, তাই সে জানে না সে কি লিখছে। আর মোরগের রক্ত দিয়ে সেটা লিখতে হবে এবং সেটা শেষ করে সে, এবং বাকি কাজগুলোও সে শেষ করে। কাগজে সে সূরার 1 থেকে 9 নম্বর আয়াত সে উল্টা করে লেখে, কেননা সে সেই তাবিজের কিতাব দেখেই লিখছিল, আর সেই কালো মোরগের রক্তে লিখছিল। সে জানতো না আসলে কি লিখছিল। এরপরে সে আরও কিছু কাজ করে এবং সেই কিতাবে লেখা ছিল সব নিয়ম পালন করে সেই রক্ত দিয়ে আরবিতে লেখা কাগজটির 2 কবরের পাশে মাটি খুঁড়ে গাঁথতে হবে, আর একটা গাছে ঝুলিয়ে দিতে হবে। তো সেই তাদের কোনো একটা এলাকার কবরস্থানে সেই তাবিজটা গেড়ে আসে এবং আরেকটা তাবিজ সে গাছে বেঁধে দেয়, এবং সে অপেক্ষা করতে থাকে তার বন্ধুর কি পরিণত হবে। কিছুদিন পর যাওয়ার পর তিনি বাসায় সন্ধ্যায় বাড়িতে ছিল, ছোট বোনের জন্মদিন ছিল এবং সবাই মিলে একসাথে খাবার খাচ্ছিল। এমন সময় বাঁধন যে চেয়ারটায় ছিল, সেই চেয়ারটায় বাঁধনকে প্রায় 3 থেকে 4 গজ দূরে কেউ আচমকা ছুঁড়ে ফেলে। কোনো কিছু বোঝার আগেই বাঁধনকে পুনরায় ছুঁড়ে ফেলে ডাইনিং টেবিলের উপর অদৃশ্য কোনো শক্তি। এবং ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় সবাই। মা বোনরা কান্না শুরু করে দেয়। ওই মুহূর্তে বাঁধন বেহুশ ছিল আর মুখ দিয়ে ফেনা আসছিল। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জানা যায় তার বাম হাত ও বাম পা ভেঙে গেছে। তো বাঁধনকে হাসপাতালে নেওয়ার পথে সেই মাদ্রাসার যে অধ্যক্ষ, তাকে ফোন দেয় তার বাবা এবং জিজ্ঞেস করে বাঁধনকে আকস্মিকভাবে এরকম ওদিক ছুঁড়ে ফেলা হয় এবং সবাই পাগল হয়ে গেছে দেখে। তো মাদ্রাসায় যেহেতু ঝাড়ফুঁক দেওয়া হতো, তো কোনো জিনের বদ নজর হতে পারে। সেই মাদ্রাসার প্রধানকে বলে যে আপনি একটু জানেন আপনাদের তো অনেক ইয়াটিয়া আছে, আপনারা খুঁজে বের করার ট্রাই করেন। তো সেই রাতে বাঁধনের বন্ধুলা ভাই এবং বাঁধনের ছোট বোন বাসায় আসে এবং এসে দেখে পুরাটা ফ্ল্যাট তছনছ হয়ে আছে এবং দেয়ালে ছোপ ছোপ রক্তের দাগ। তাদের চোখের সামনে ফ্ল্যাটের দরজায় প্রচুর কিলঘুষির শব্দ আসছে। তারা অনেক ভয় পেয়ে যায়। আপনারা নিজেরা চিন্তা করেন, আপনারা বাসায় ঢোকার পর দরজার মধ্যে যদি কিলঘুষির শব্দ আসতে থাকে তাহলে কিরকম লাগবে, কিন্তু কেউ নাই। তারা ভয়ে ফ্ল্যাটের দরজা খুলে বের হয়ে যায়। তো ওই দিন ফজরের নামাজের পর বাঁধনের বোন এবং দুলাভাই যা দেখেছিল তা মাদ্রাসার প্রধানকে জানানো হয়। আর ওইদিকে বাঁধনের অবস্থা খুব খারাপ, বাম পা এবং বাম হাত ভেঙে গেছে। পরদিন দুপুরে বাঁধনের হুঁশ আসলেও সে কথা বলছিল না, দাঁতে দাঁত লাগিয়ে রেখেছিল। তো ওই মুহূর্তে বাঁধনের চিকিৎসা চলছিল। এর মধ্যে বাঁধনের বাবা সেই মাদ্রাসার প্রধানের সাথে দেখা করে এবং ওনার কাছে জানতে চায় ঘটনা কি।
কেন হঠাৎ করে সবার সামনে এরকম আছাড় মারলো এবং ফ্ল্যাটে ভাঙচুর করলো, কে আসলো? তো হুজুরের কাছে তিনি জানতে চাইলেন। তো এই মাদ্রাসাটা ওই এলাকার অনেক প্রসিদ্ধ মাদ্রাসা, তো সেখানে জিনরা লেখাপড়া করতো, সেই মাদ্রাসার প্রধান এবং সবাই সেটা জানতো। মাদ্রাসার প্রধানের সাথে ওইখানকার এক জিন শিক্ষার্থীর পরিবারের সাথে সাক্ষাৎ ছিল। তো হুজুর বলে রাতে উনি ওই ছাত্রদের জিন সর্দারের সাথে কথা বলবে এবং জেনে নেবে কাহিনী কি, কোথা থেকে আসছে। এদিকে বাঁধনের পরিবারে কেউ তাদের ফ্ল্যাটে প্রবেশ করলে তাদের দিকে কেউ না কেউ কোনো জিনিস ছুঁড়ে মারছে এবং অনেক জিনিসপত্র ছুঁড়ে আসছে। তো তারা কেউ ঘরে থাকতে পারছিল না। সেই রাতে মাদ্রাসার প্রধানের সাথে সেই মাদ্রাসায় অধ্যয়নরত জিনের সর্দারের সাথে কথা হয়। তো জিন সর্দার বলে বাঁধন কারোর ক্ষতি করতে চেয়েছিল এবং ভুলক্রমে সে একজন হুদ্দামকে ডেকে নিয়ে আসছে। তো হুজুর জানতে চায় হুদ্দাম মানে? তো ওই জিন বলে হুদ্দামরা হচ্ছে উপত্যকায় থাকে, তারা কারো ক্ষতি করে না, কারো উপকার করে না, আর এই হুদ্দাম এখানকার কেউ নাই এবং সে কোথা থেকে আসছে তাকে জিজ্ঞেস করতে হবে। তো হুজুর জানতে চায় বাঁধন কিভাবে কি করলো? তো সর্দার বলে তো যে কিতাবে জাদু মন্ত্র ছিল সেটা সে জানতো না, সে হুদ্দামকে হাজির করার কাজটা করেছে। উল্টা করে যা লেখা ছিল সে হুদ্দামকে আহ্বান করে তার গোলামির জন্য, কিন্তু হুদ্দামকে তো তার গোলাম বানানো সম্ভব না। আর এখন সেই বাঁধন সেই জাদুর বস্তুগুলো কোনো কবরস্থানে পুঁতে দিয়ে আসছে, যার কারণে হুদ্দাম কষ্ট পাচ্ছে। এখন এই জাদুর বস্তু যদি তুলে ফেলা যায় তাহলে এখান থেকে একমাত্র হুদ্দামকে সরানো যাবে, এছাড়া সম্ভব না। না হলে হুদ্দাম একদম এই ছেলেটাকে মেরে ফেলবে। তো হুদ্দাম এটাও দেখেছে হুদ্দাম যে তার পরিবারের আশকারা পেয়ে ছেলেটা খারাপ হয়ে গেছে, তো এখন তার ক্ষতি না ছাড়া যাবে না। তো হুজুর জিন সর্দারকে অনুরোধ করে যে তাহলে আপনি তাদের উপকারটা করে দেন, তাবিজটা যেখানে বাঁধন গেড়েছে সেটা তুলে দেন। তো জিন সর্দার মানা করেন যে এইটুকু জানি যে জিনিসটা কবরস্থানে আছে, সেটা শুধুমাত্র হুদ্দামই জানে কোন কবরস্থানে, আর সেই কবরস্থানটা কেবল ইনসানই পারবে সেই জাদুর বস্তু সরাতে, আমরা পারবো না। তো অনেক কথা হওয়ার পর হুজুর জিন সর্দারকে অনুরোধ করে যে আপনি বোঝান, সে যেন চলে যায়। তো হুজুর জিন সর্দার বলে ঠিক আছে আমরা বোঝাবো, আপনি চেষ্টা করুন, দেখেন হুদ্দামের সাথে কথা বলতে পারেন কিনা, বুঝতে পারেন কিনা। তো এর মধ্যে কিছুদিন চলে যায়। তো হাসপাতালে থাকা অবস্থায় বাঁধনের মধ্যে হুদ্দামের আসা যাওয়া ছিল। সে মাঝে মাঝে বাঁধনের ভাঙা হাত পা এবং ভাঙা পায়ের হাতের মধ্যে আঘাত করত। তো একদিন এমন যখন করছিল তখন বাঁধনের মা কান্নাকাটি করে অনেক অনুরোধ করে যেন তার ছেলেকে যন্ত্রণা না দেয়, এবং অনেক অনুরোধের পরে হুদ্দাম তাকে আর আঘাত করে নাই, কিন্তু সে বাঁধনকে নিজের কবজায় রাখলো। তো একদিকে জিন সর্দার তাকে অনুরোধ করেছিল সে যেন বাঁধনকে কবজায় না রাখে, বাঁধনকে ছেড়ে দেয়, এবং যাতে করে সে তাবিজটা তুলতে পারে, কারণ বাঁধন ছাড়া তো জানে না কেউ তাবিজটা কোথায়। কিন্তু অনেক আলোচনার পরও সুরাহা হয় না, কারণ সে বাঁধনকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বেই। এভাবে আলোচনা চলছিল এবং 2 মাস চলে যায়। তো বাঁধন সম্পূর্ণরূপে হুদ্দামের কন্ট্রোলে ছিল। দিনে একবার খেত, তাও ভোর রাতে, আর কথাও বলতো না। তো ওই মাদ্রাসার হুজুরা চেষ্টা করছিল প্রতিদিন নিয়ম করে ঝাড়ফুঁক করার। তো হঠাৎ করে একদিন বাসার মধ্যে বাঁধনকে পাওয়া গেল না। তাকে অনেক খোঁজাখুঁজি করে তাদের বাসার পাশে ওই মাদ্রাসার সাথে একটা মসজিদ আছে, নাম করা মসজিদ, সেই মসজিদের মধ্যে তাকে পাওয়া যায়। তো আপনারা চিন্তা করেন তার হাত পা ভাঙা, তো এখানে তো যাওয়া সম্ভব না, তাকে কেউ নিয়েও যায় নাই, তাহলে কিভাবে সম্ভব, সে এখানে কিভাবে গেল? তার ওই দিন জোহরের ওয়াক্ত ছিল, নামাজের সময়। সে কোনো একটা কাতারের মধ্যে বসেছিল এবং অন্যান্য মুসল্লিরা তাকে সরানোর চেষ্টা করছিল। তো তারা তো জানতো না ঘটনা কি। তো বাঁধনকে ধরতে গেলে বাঁধন ভাঙা বাম হাত দিয়ে তাদের সবাইকে সাবধান হওয়ার জন্য ইশারা করে বলে যে তোমরা সরো, তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নাই। আর চোখ তখন বাঁধনের পুরো লাল হয়েছিল। এরকম কথা শুনে ওইখানকার মধ্যে থেকে একজন লোক ওই মাদ্রাসা দ্রুত একজন মাদ্রাসার প্রধানকে ডেকে নিয়ে আসে। তো যেহেতু ওই দিন সাধারণ দিন ছিল, জামাতে বেশি লোক ছিল না, মাদ্রাসার ছাত্ররা ছিল। উনি এসে দেখেন অবস্থা বেগতিক। বাঁধনের বাবাকে তিনি ফোন করে বলেন বাঁধন এখানে। তো বাঁধন চেষ্টা করতে থাকে হুদ্দামের কাছে, জানতে চায় যে উনি এখানে কেন এসছেন। তো হুদ্দাম বাতাসের মধ্যে শুকে বলে, মানে হুদ্দাম কিন্তু ছেলেটার ভিতরে বাতাসের মধ্যে শুকে বলে যে না, তোমাকে দিয়ে হবে না। তো হুজুর জিজ্ঞেস করেন কি হবে না? তো হুদ্দাম বলে তোমার দিল সাফ না, তোমার দিল পরিষ্কার না, যখন দিল সাফ হবে তখন তুমি আমার কাছে আসবা। তো উনি অনুরোধ করেন বাঁধনকে বাড়ি নিয়ে যেতে, কিন্তু হুদ্দাম সাফ না করে দেন। এদিকে এই ব্যাপারটা ছড়িয়ে পড়ার কারণে এলাকার লোকজনরা উৎসুক জনতা ভিড় করেছে যে একটা ছেলেকে জিনে ধরছে, সে সবাই দেখতে আসছে। তো এইভাবে ওয়াসরের ওয়াক্তের কাছাকাছি শুরু হওয়ার সময় হুদ্দামকে ছাড়াবেন এই সিদ্ধান্তে হুজুর ঝাড়ফুঁক শুরু করেন। বলতে থাকে যে খবিশের বাচ্চা, মানে হুজুর চেতে গেছে যে খবিশের বাচ্চা আজ তোকে বন্দি করবো। সর্দার
তোকে কিছু বলতে মানা করছে দেখে তোকে কিছু বলি নাই, আজকে আমি তোকে বোতলবন্দি করবই, বোতলবন্দি করে তোকে বাথরুমের ভিতরে রাখবো, এই আমাকে কেউ বেতেনে দেখেও এইটাকে আজকে আমি সাইজ করবই। তুই জানিস আমার কত সম্মান, লোকে আমাকে কত সম্মান করে, তোকে সম্মান করতাম সর্দার বলেছে তাই, আজ তোকে আমি জ্বালিয়ে দিব। তো ওনাকে কেউ একজন বেত এনে দেয়। তো উনি যখন হুদ্দামকে মারার জন্য তেড়ে আসেন তখন হুদ্দাম বলেন যে ইয়াতু ইজ্জুমান তাসাউ ওয়াতু জিল্লুমান তাসাউ। তো হুজুর উত্তেজিত হয়ে বলে, এই উঠ খবিসের বাচ্চা, কি বলছিস তুই? সে আবার বলে ভারী গলায় বলে, ওয়াতু ইজ্জুমান তাসাউ ওয়াতু জিল্লুমান তাসাউ, খামোশ, আর এক পা যদি এগোও তোমার জন্য ভালো হবে না। হুজুর এগিয়ে যেতে যেতে থেমে যায়। তো বাঁধনের বাবা আসে, অনুনয় বিনয় করে। তো অনেকক্ষণ অনুনয় বিনয় করানোর পর বাঁধন হঠাৎ করে দেখা যায় বেহুশ হয়ে যায় এবং তাকে বাড়ি নিয়ে আসে। তো আরও 2 সপ্তাহ চলে যায়। তো বাঁধনের বাবা অনেক জায়গায় চেষ্টা করতে থাকে। একদিন একজন ইমামের মাধ্যমে উনি জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন। তো জাহিদ ভাই প্রথমে যেতে রাজি হয় নাই। তো জাহিদ ভাই পরে পুরো নাম ঠিকানা নিয়ে জাহিদ ভাইয়ের জিনকে দেয়। তো জাহিদ ভাইয়ের জিনের কাছে জানতে চাইলে ছেলেটার সমস্যা সম্পর্কে কি হয়েছে না হয়েছে। তো তিনি অপেক্ষা করতে বলেন এবং জাহিদ ভাইয়ের জিন চলে যায়। তো সেদিন ফজরের কিছুক্ষণ আগে জাহিদ ভাইয়ের জিন আসে এবং বলে, শুনতে থাকো, বাঁধন তাবিজের কিতাব ব্যবহার করতে যে ভুলে একজন ইমানদার পাহাড়ি জিনকে কুফরি করে ডেকে নিয়ে এসছে। সে চেয়েছিল একটি, হয়েছে আরেকটি। এখন এই জিন বাঁধনকে যথেষ্ট শিক্ষা দিয়েছে, এখন সে চলে যেতে চাচ্ছে। তাই সে কিছুদিন আগে মসজিদে গিয়েছিল বাঁধনকে দিয়ে সেই হুজুরকে বলে দিতে কোথায় সে তাবিজ রাখা হয়েছে। কিন্তু সেই হুজুরের দাম্ভিকতা দেখে তার মনে হয় এই লোককে কথাগুলো বলা ঠিক হবে না। সে কুমতলব নিয়ে তাবিজটা সরিয়ে তার নিজের জায়গায় রেখে দিতে পারে, এতে ওই হুদ্দাম মুক্ত নাও হতে পারে। তো জাহিদ ভাই জানতে চায়, তা এখন কি করা যায়? তো ওই জাহিদ ভাইয়ের জিন বলে, তুমি কি তাবিজ তুলতে পারবা? তো জাহিদ ভাই নির্দ্বিধা বলে, হ্যাঁ পারবো। তো উনি বলে যে এখানে কিন্তু ঝুঁকি আছে, তোমার উপর কিন্তু হামলা হতে পারে জিনদের, কারণ বাঁধন এমন এক জায়গায় তাবিজ পুড়েছে, সেই জায়গাটা ভালো না। তো আগেই বলেছি চিন্তা করে দেখো। তো ওই সময় জাহিদ ভাই এসব চিন্তা করতো না, তাই কিছু না বলে যে না আমি পারবো, আপনি আমাকে আমল শিখাই দেন। তো বলে ঠিক আছে, তুমি 3 দিন রোজা রাখো এবং রোজা রাখার 3য় দিন সেই বাসায় যাবা এবং সাথে করে নিয়ে যাওয়া পানি দিয়ে ইফতার করবা, তার সাথে নিয়ম মেনে চলবা এবং বাকিটা তুমি বুঝে যাবা। তো তার কথা মতো 3 দিন রোজা রেখে আমল করে এবং 3 দিনের দিন সেই বাসায় সে প্রবেশ করে। সে বাসায় ঢুকে জাহিদ ভাই, তো সে নর্মালি ওই কোনো বাসায় ঢুকলে জাহিদ ভাইয়ের একটা জিনিস কি, সে ভালো খারাপ বুঝতে পারে। তো সেদিন সে বাসায় ঢুকে তিনি কিছুই বুঝতেছিল না। তো বাসায় যাওয়ার পর তাকে দেখে লোকজন সবাই অবাক হয়ে যায়, কি ব্যাপারে, এই ইয়াং মানুষটা কোথা থেকে আসছে, এ কি কাজ করতে পারবে নাকি? সবার মধ্যে একটা কনফিউশন থাকে যে কাজ করতে পারবে কিনা। তো তাকে যে ইমাম সাহেব খবর দিয়েছিল, সেই ইমাম সাহেব বাঁধনের বাবার সাথে যোগাযোগ করে। তো তারা সবাই তার কথা বলে আগে ঘটেছে। তো মাগরিবের আজান দিলে তিনি ওই মসজিদে নামাজ পড়ে, দেরি না করে বাঁধনের কাছে যায়। তখন তার পরিবার চাচ্ছিল যে মাদ্রাসার যে হুজুরটা বাঁধনকে একবার চেষ্টা করেছে ঝাড়ফুঁক করা, তার সাথে যেন তিনি কাজ করে। তো উনি এটা শুনেই জাহিদ ভাইয়ের কোনো কিছু রিপ্লাই না দিয়ে বাঁধনের রুমে যায় এবং গেট লাগায় দেয়। তো জাহিদ ভাই সালাম দেয়, তো কোনো উত্তর নাই। তো জাহিদ ভাই ফ্লোরে বসে এবং তাকে শেখানো আমলটা করতে থাকে। তো 2 মিনিট পর ওই ছেলের ভেতর থেকে হুদ্দাম কথা বলা শুরু করে, তুমি তো অনেক চালাকি করো, তবে তা তোমাকে আরেকজন শিখিয়ে দেয়, তোমার নিজস্ব কোনো চিন্তা চেতনা নাই। তো জাহিদ ভাই বলে, কেন? সে বলল, এই যেই আমির, মানে যেই জিনের বংশ তোমার সাথে আছে, সে তোমাকে যা শিখিয়ে দিয়েছে তুমি তাই করছো এবং তার মতোই করলা, তো নিজে কিছু চেষ্টা করলা না। তো এই জাতীয় কথা জাহিদ ভাইয়ের সাথে তার 20 মিনিটের মতো হয়। একটা সময় সে বলতে থাকে যে তার ডান হাতটা ধরে ফেলে এবং তার জাহিদের মনে হতে থাকে যে ওই ডান হাতটা ধরার পর যে সে উপর থেকে পড়ে যাচ্ছে এবং ফ্লোরে পড়ে যায় সে। তখন তার কাছে ওই হুদ্দাম তার কাছে চলে আসে এবং কানে কানে ফিস করে একটা জায়গার ঠিকানা দেয়, বলে যাও, তুমি কি করতে হবে তুমি জানো। তো জাহিদ ভাই উঠে 10 থেকে 15 মিনিট লাগে বসে ধাতস্থ হতে যে আসলে ঘটনাটা কি। তো জাহিদ ভাই সেই রুম থেকে বের হয়, সে দেখে যে ওই হুজুর একবার ঝাড়ফুঁক করে গেছিল, সে ওই যে মাদ্রাসার হুজুর সে বসে আছে। তার সাথে কথা বলতে চাইলো, কিন্তু হুদ্দাম কানে কানে ফিস করে বলতে লাগলো যে না, তুমি তার সাথে কথা বলবা না, তুমি বের হয়ে যাও। তো জাহিদ ভাই নির্দেশ মতামত বের হয়ে যায় এবং তাকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছিল। জাহিদ ভাই লাগছিল এমন কেউ তার মাথার উপর দাঁড়িয়ে কথা বলছে, এমনকি তার কথাগুলো চারপাশ থেকে গুঞ্জনের মতো আসছিল। কোথায় যাচ্ছি
কোথায় বসে আছি, কোথায় যাচ্ছি সেটার কোনো কিছুর হুদিশ জাহিদ ভাইয়ের কাছে ছিল না। অনেকটা হুঁশ ফেরার পর জাহিদ ভাই দেখলো তিনি এমন একটা জায়গায় আছে যেখানে সারি সারি কবর। তিনি খেয়াল করলো প্রচণ্ড গরম লাগছে, জাহিদ ভাই ঘেমে গেছে। এর মধ্যেই কি করবে না করবে সে তার জিনকে স্মরণ করতে লাগলো। এমন সময় মনে হতো বেশ খানিকটা সামনে তিনি একটা জায়গায় আকর্ষণ করছে তার। তিনি সেই জায়গায় যায় এবং জাহিদ ভাইয়ের মুহূর্তে ভয় লাগছিল না, সে খালি টায়ার্ড ছিল। সে দেখলো আলগা মাটির ভেতর মনে হচ্ছে কিছু একটা কাপড়ে জড়ানো। তিনি কল্পনার মতো করে দেখছিল, বাস্তবে তখন সেই তাবিজটা 7 থেকে 8 ইঞ্চি মাটির নিচে। তিনি হাত দিয়ে সেই মাটি সরাতে লাগলো। সরানোর সময় অনেক চিৎকার, অনেক চেঁচামেচি, অনেক হই হুল্লোড় এবং এই বাতাসে চাবুক মারার শব্দ হতে লাগলো। জাহিদ ভাই ভয় পেয়ে গেল। তিনি ভয়ে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে পড়তে দ্রুত মাটিটা সরিয়ে সেই কাপড়ের নাগাল পেয়ে গেল। তিনি ঝাটকা দিয়ে টান দিয়ে সেই কাপড়টা তোলার সাথে সাথে মনে হচ্ছিল তিনি নিজেই একটা ডিগবাজি দিয়ে উল্টা হয়ে পড়ে গেছে। এর পড়ার সময় তার ঘাড়ে কি যেন ঢুকে যায়। তখন আর কি হয়েছে তার আর মনে নাই। জাহিদ ভাইয়ের ঘুম ভাঙল এবং সেই জিনের হাতের পরশে সে আমার পাশে বসেছিল, মানে জাহিদ ভাইয়ের পাশে বসেছিল। জাহিদ ভাই বলছে যে সে আমার পাশে বসেছিল, সে আমাকে উঠায় বসায়, মানে জাহিদ ভাইয়ের জিন তাকে উঠায় বসায় এবং তাকে ধাতস্থ করে এবং তাকে পথ দেখিয়ে বের করে সেখান থেকে বাঁধনের বাসায় নিয়ে আসে। তো ততক্ষণে যেই বাড়িতে তাবিজটা, মানে যে বাড়িতে যখন তিনি ওই তাবিজটা তুলে ফেলে তখন হুদ্দাম বাঁধনকে ছেড়ে চলে যায়। ততক্ষণে হুদ্দাম আর নাই এখানে। তো তখন বাঁধন তার বাবা আমাকে ডাকতে থাকে। সে প্রায় ওই মুহূর্তে ডাকতে থাকে। তো সে প্রায় 2 মাস পর মুক্তভাবে কথা বলতে থাকে। তো ওইদিকে তিনি জাহিদ ভাই বের হওয়ার পর প্রচণ্ড ঘাড়ে ব্যথা অনুভব করে। হাত দিতেই দেখে কিছু একটা বিঁধে গেছে ঘাড়ের ভেতর, ঘাড়ের নিচে। সেটা তিনি টান দিয়ে সরিয়ে ফেলে এবং জাহিদ ভাই বলেছে আজও সেই আঘাতের দাগ রয়ে গেছে তার ঘাড়ে। কিছুদিন পর সেই ছেলে পুরোপুরি সুস্থ হয়ে যায় হুদ্দামের সাথে। এরপর অনেক দিন পর জাহিদ ভাইয়ের দেখা হয়েছিল। সেদিন সে তাকে বলেছিল ওয়াতু ইজ্জু মান্তাসাউ ওয়াতু জিল্লু মান্তাসাউ, সারা জীবন মনে রাখবে আর সত্যের পথে থেকো। বাঁধন তাবিজ করেছিল 2টি। গাছের ডালের তাবিজটি আসলে তাবিজের কাজ করছিল না, তাই সেই সেইটা আমলে নেওয়া হয় নাই। আসলে তাবিজের কিতাব দেখে অনেকে অনেক কিছু, এটা জাহিদ ভাইয়ের ভাষা, অনেকে অনেক কিছু না বুঝে করে ফেলে। যেহেতু আপনি জানেন না কি লেখা আছে, জানলে বুঝতে পারতেন এই কিতাবগুলো কুফরি কালাম শেখায় ধর্মের অন্তরালে। জাহিদ ভাই সেদিন এর পর থেকে এরকম ঝুঁকিপূর্ণ কোনো কিছু উদ্ধার করার কাজ ছেড়ে দেয়, কেননা সেই ঘাড়ের ব্যথায় তাকে প্রায় 2 বছর ভুগতে হয়েছে। এখন তিনি অনেক সাবধানে কাজ করে এবং যতদিন বেঁচে থাকবে তিনি এটা মনে রাখবেন। তো এটাই হচ্ছে ঘটনা। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি যে স্টোরিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম হৃদয়। ওনার বাড়ি নোয়াখালী জেলার সদর উপজেলার মাইজদি বাজারে, যেটা সুধারাম থানার অন্তর্গত। ঘটনাটি মূলত এই মাইজদি বাজারেই ঘটেছে। মাইজদি বাজারে টিভি সেন্টার রয়েছে, বাংলাদেশ টেলিভিশনের একটা উপকেন্দ্র। সেখানে বিশাল বড় টাওয়ার রয়েছে। তো এখান থেকে কাছাকাছি জায়গায় একটা বাগান রয়েছে আর তার পাশে বাড়িঘর আছে। এই বাড়িঘরগুলোকে অনেকেই আবু বকরের বাড়ি বলে থাকেন, কেননা এই এলাকাটা, বিস্তীর্ণ এলাকাতে একটা সময় অনেক হিন্দু পরিবার বসবাস করত। মুক্তিযুদ্ধের অনেক আগ থেকেই তারা আস্তে আস্তে যখন ভারতের দিকে চলে যাওয়া শুরু করে, মুক্তিযুদ্ধের পরে অনেকে চলে গেছেন, তখন আবু বকর নামে একজন ব্যক্তি এই বিস্তীর্ণ জায়গা কিনে নেন, ওই জঙ্গল বা আশেপাশে যেই জায়গাগুলো আছে আর কি। তো যার কারণে আবু বকরের বাড়ি নামেই এই জায়গাটা পরিচিত। ওখানে একটা সময় 3টা পুকুর ছিল, এখনও পুকুর আছে সেখানে। তো ওখানে যেই হিন্দু পরিবার বসবাস করত তারা অনেক সম্ভ্রান্ত পরিবার ছিল, তাদের অনেক বড় বড় ব্যবসা ছিল। ওখানে আরও যে সমস্ত হিন্দু পরিবার থাকতো তাদেরও অবস্থা মোটামুটি ভালোই ছিল। এদের মধ্যে একজন, ওনারা নাকি স্বর্ণের ব্যবসা করতেন, অনেক স্বর্ণালঙ্কার ব্যবসার প্রয়োজনই তাদের কাছে থাকতো। এখন যেমন ব্যাংকে লকার সিস্টেম রয়েছে, তখন তো এই অঞ্চলগুলোতে ওভাবে লকারে রেখে ব্যবসা বাণিজ্য করাটা অনেক কঠিন ছিল। এই জন্য অনেক সময় তারা কি করতেন, বিভিন্ন জায়গায় তারা এই স্বর্ণালঙ্কারগুলো রেখে দিতেন।
তাদের প্রয়োজনে আর কি, ওনাদের নিজেদের নিরাপত্তা বজায় রেখে যেই জায়গাগুলোতে রাখা যায় সেই জায়গাগুলোতে ওনারা রাখতেন। পরবর্তীতে ওনারা যখন চলে যান, দেখা যাচ্ছে যে অনেক জায়গায় যে রেখেছেন এটা পরবর্তীতে শনাক্ত করাটা কঠিন হয়ে যায়। বিশেষ করে মাটির নিচে যদি কোথাও রাখা হয়, ঝড় বাদল ঝোপ জঙ্গল হয়ে গেলে সেখানে এক্স্যাক্ট জায়গাটা শনাক্ত করা মুশকিল হয়ে যায়। আর যেহেতু ওই সময় স্বর্ণের ব্যবসায়ী ওনারা করতেন, অনেক স্বর্ণ তাদের কাছে তো ছিল, তারা চলে যাওয়ার সময় অনেক স্বর্ণ নিয়ে গিয়েছিলেন, কিন্তু তারপরও বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকমভাবে স্বর্ণ রেখে দিয়ে গিয়েছিলেন। শোনা যায় তারা যে পুকুর খনন করেছিলেন, এই পুকুরের ভেতরেও স্বর্ণ রেখে দিয়েছিলেন। তো মানুষ কিন্তু ওখান থেকে বিভিন্ন সময় স্বর্ণের বিভিন্ন জিনিস পেয়েছে। ওই এলাকায় যারা আছেন তারা বিভিন্ন সময় সেখান থেকে এগুলো পেয়েছেন। দেখা গিয়েছে যে কলস পেয়েছেন, ছোট ছোট স্বর্ণের হার বা আংটি বা স্বর্ণের বার এরকমও পেয়েছেন, এমন মানুষও খুঁজে পাওয়া যাবে। তো মানুষ বুঝতে পেরেছিলেন যে এগুলো আসলে তাদেরই রেখে যাওয়া। কেউ কেউ বলেন যে না, এটা জিনেদের গুপ্তধন। মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে ওনাদেরই সম্পদ, এগুলো ওনারা বিভিন্নভাবে রেখে দিয়ে গিয়েছিলেন আর কি, সেগুলো নিয়ে যেতে পারেননি। তো এই যে পুকুর, এখন যে একটা পুকুর, এই একটা পুকুরে বিভিন্ন ধরনের ভয়ের ঘটনা কিন্তু ঘটে। তবে এই ধরনের পুকুরগুলোতে দেখা যায় যে সারা বছর পানি থাকে, কখনো পানি শুকায় না, পাম্প লাগিয়েও বা সেচ দিয়েও পানি কমানো যায় না। কিন্তু এই পুকুরটা ব্যতিক্রম। এই পুকুরটা স্বাভাবিক পুকুরের মতোই, পানি কমে যায়, একদম কাদা হয়ে যায়, শুকিয়ে যায়, আবার বর্ষাকালে পানি হয়। তো ঘটনাটি মূলত যাদের সাথে ঘটেছিল তারা দুইজন, একজন খালা আর একজন ভাগিনা। খালার নাম হচ্ছে সখিনা, ভাগিনার নাম কামরুল। ঘটনার সময় 2011। শোনা যায় ওই পুকুর আর আশপাশের এলাকায় একটা ভয়ঙ্কর পিশাচ রয়েছে, অনেকেই দেখেছে। তো চলুন মূল ঘটনায় চলে যাই। এই যে সখিনা খালা আর কামরুল, ওনারা কি করতেন? ওনারা গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো লালন পালন করতেন। এটাই মূলত তাদের মেইন পেশা ছিল 2011 সালে। তাদের যে ষাঁড় গরু ছিল কুরবানির সময় বিক্রি করতেন বা বিভিন্ন সময় হাটে বিক্রি করতেন লালন পালন করে। আবার যেই দুধেল গাইগুলো ছিল, দুধ দুইয়ে সেগুলো বাজারে বিক্রি করতেন। ছাগল ছিল, ছাগল বিক্রি করতেন। সারা বছর ধরেই তারা এই কাজটা করতেন। তো এইভাবেই তাদের চলতো, মোটামুটি আল্লাহর রহমতে ভালোই চলতো। আর বিভিন্ন সময় দুধ দোয়াতে হতো, অনেক সময় বিকালবেলাও দুধ দোয়াতেন। তারপর দেখা যেত যে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য একটা বড় সিলভারের হাঁড়ি বা পাতিল সবসময় সাথে রাখতেন ওনারা। যেখানে যেতেন এই খালার ভাগিনা এই একটা পাতিল সাথে নিয়ে যেতেন, বিভিন্ন প্রয়োজনেই তারা নিতেন আর কি। আর ওনারা যেখানে এই ছাগল গরু বাঁধতেন এই জায়গাটা, এই যেই একটা জঙ্গলের মতো কথা বলেছিলাম, আবু বকরের বাড়ির পাশে জঙ্গল, তো এই জঙ্গলটা পাড়ি দিয়ে, এই পুকুর পাড়ি দিয়ে আর একটা বড় মাঠ রয়েছে, এখানে গরু ছাগল বাঁধতেন। তো গরু নিয়ে আসা হলেও ছাগল বেশ কয়েকটা তখনও ওখানে ছিল। তো ওইটা আবার নিয়ে যাওয়ার জন্য ওনারা এসেছেন। তখনও কিন্তু মাগরিবের আজান দেয়নি, আশেপাশে বেশ ভালোই আলোকিত আছে। আর জঙ্গল পাড়ি দিয়ে এই সাইডটাতে লোকজন কম আসে, অন্য দিক দিয়ে ঘুরে যায়, মানে যাওয়ার পথ ওইটাই, জঙ্গলের ভিতর দিয়ে না। তারপরে ওনারা যেহেতু চিন্তা করেছিলেন যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ছাগলগুলো আনতে হবে, এই জন্য ওনারা শর্টকাট পথ হিসাবে জঙ্গলের ভেতর দিয়ে ওই পুকুর পাশ দিয়ে ওনারা ওই ছাগলের কাছে এসেছিলেন। ওনারা যখন ওই দিক দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ওনারা একটা অদ্ভুত দৃশ্য দেখেন। ওনারা দেখতে পান যে এই যে পুকুরটা, এই পুকুরটা তো ওই সময় কিন্তু পানি ছিল না, একদম কম পানি ছিল। ছিল না বলতে ছিল খুবই সামান্য, কাদা হয়েছিল আর কি, একদম তলানি বলতে গেলে যা থাকে আর কি ওরকম। ওই সময় ওনারা দেখেন এই পুকুর ভর্তি বড় বড় সব গজার মাছ কিলবিল করছে। ছোট ছোট গজার মাছও আছে, ম্যাক্সিমাম সব অনেক বড় বড়। এটা দেখে কিসের ছাগল কিসের গরু কি আনবেন না আনবেন ওই চিন্তা মাথার থেকে একদম ঝেড়ে ফেলে দিয়ে এই খালার ভাগিনা দুজনেই দ্রুত পুকুরের ভিতরে নেমে পড়েন, গজার মাছ ধরবেন। চিন্তা করলেন যে ছাগল আছে ওইখানে থাক, ওটা আনতে পারবো, সমস্যা নাই, কিন্তু এই মাছগুলো তো আর পাবো না। দুজন মিলে ওই মাছগুলো ধরার চেষ্টা করছেন।
মাছগুলো ছিল বেশ পিচ্ছিল টাইপের, ধরতে পারছিলেন না। তারপরও একটা সময় ওনারা ধরতে সক্ষম হন, ধরে ধরে ওই পাতিলের ভিতরে ঢুকাচ্ছেন। ওই পাতিলের ভিতরে অত বড় গজার মাছ কিন্তু 3-4টার বেশি আটার কথা না, কিন্তু ওনারা দেখতে পাচ্ছিলেন যে ওনারা অনেকগুলো গজার মাছ ভরছেন তো ভরছেনই, পাতিল আর ভরে না। তবে একটা পর্যায়ে ভরে যায়, এখন আর তো নেয়ার জায়গা নাই, পাতিলও ভারী হয়ে গেছে। তো পাতিলের এক পাশে এই সখিনা খালা আর এক পাশে এই কামরুল ভাগিনা, দুইজন ধরে পাতিল নিয়ে উপরে উঠেছেন। তাকিয়ে তাকিয়ে দেখছেন আরো কত মাছ কিলবিল করছে, এগুলা নিতে পারলো না তারা। এটা নিয়ে তারা আফসোস করছে, কি আর করা, তাদের তো আর নেয়ার উপায় নাই, তাদের পাতিল তো ভরে গেছে। তারা বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন। কিছুটা পথ হাঁটতেই মনে হলো যে আরে পাতিল এত হালকা লাগছে কেন, আসলেই হালকা, কিন্তু একটু আগেও তো এরকম হালকা ছিল না, মাছ কি লাফিয়ে লাফিয়ে চলে গেল নাকি? দুজনেই পাতিলের দিকে তাকান, তাকিয়ে একজন আরেকজনের দিকে এবার অবাক হয়ে তাকিয়েছেন। আরে এটা কি ওনারা দেখছেন? পাতিলের ভিতরে মাছ আছে এটা সত্য, কিন্তু এই মাছগুলো বিশাল আকৃতি থেকে একদম ছোট ছোট 5 ইঞ্চি 4 ইঞ্চি এরকম সাইজের হয়ে গেছে, সেগুলোই পাতিলের ভিতরে কিলবিল করছে। এইটা দেখার সাথে সাথে ওনারা চিন্তা করেছেন যে ওনারা যে কাজটা করেছেন এটা মোটেও ভালো কাজ হয় নাই, এটা স্বাভাবিক কোনো বিষয় নয়, এই মাছগুলো স্বাভাবিক কিছু না। ওই সময় পাতিল ফেলে রেখেই ওই ছাগল আনার কথা ভুলে গেছেন, বাড়ির দিকে দিয়েছেন দৌড়। মাছের যে কি হলো পাতিলের কি হলো ওইদিকে তাকিয়েও দেখেন নাই। দৌড় যখন দিয়েছেন ওই পথেই একটা তাল গাছ পড়ে, বেশ লম্বা একটা তাল গাছ। তখন দুজনেই খেয়াল করছেন তাল গাছের মাথা থেকে বিশাল আকৃতির কি যেন একটা নেমে আসছে। অল্প সময়ের মধ্যেই জিনিসটা নেমে এসে তাদের পথের মাঝখানে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। তারা খেয়াল করলো এই জিনিসটা একদম কালো কুচকুচো চেহারা বোঝা যাচ্ছে না ওভাবে, যদিও বা তখন চারদিকে মোটামুটি আলো ছিল, তখনও কিন্তু মাগরিবের আজান দেয়নি। তারা দেখতে পেল এই জিনিসটার 2 হাতে 2 পায়ে অনেক বড় বড় নখ, নখগুলো এত লম্বা যে সামনের দিকে বাঁকিয়ে গিয়েছে, আর তীক্ষ্ণ খুবই। যতটুকু আলো আছে মনে হচ্ছে চিকচিক চিকচিক করছে, ব্লেডের উপর আলো পড়লে যেরকম চিকচিক করে ওরকম চিকচিক করছে। এই নখ দিয়ে কাউকে যদি আঘাত করা হয় বডি কয়েক টুকরো হয়ে যাবে। 5 আঙ্গুল দিয়ে যদি হিট করা হয়, এই 5 আঙ্গুলই যদি বডিতে লাগে তাহলে বডি 5 টুকরো হয়ে যাবে, এমন ধারালো তীক্ষ্ণ নখ। ওই জিনিসটা সামনে দাঁড়িয়ে থাকার পরপরই হঠাৎ করে এক ধরনের শব্দ করে ওঠে, হুম হুম এরকম শব্দ করতে থাকে। এই দুইজন তখন আর পেছন দিকেও আর যেতে পারছেন না, সামনের দিকেও যেতে পারছেন না, তাদের শরীর একদম ফ্রিজ হয়ে গিয়েছে, জমে গিয়েছে, ভয়ে ওনারা নড়াচড়াই করতে পারছেন না। এই সময় তারা আরও একটা ভয়ঙ্কর জিনিস দেখেন, সেটা হচ্ছে একটু আগেই তো চারদিকে আলোকিত ছিল, এখন একদম অন্ধকার হয়ে গিয়েছে, ঘুটঘুটে অন্ধকার। মাত্রই কিন্তু চারদিকে আলো ছিল, এত দ্রুত কিন্তু অন্ধকার হয় না। ওনারা কি করবেন না করবেন ওনাদের তো আর মাথা কাজ করছে না। মিনিট খানেক এভাবে যাবার পর দুজনে অনেক চেষ্টার পর একসাথে চিৎকার দিয়ে ওঠেন। ওই সময় আবার কি হয়েছে, ওই জঙ্গলের সাইডেই একটা বাড়ি রয়েছে, এখন তো ওই দিক দিয়ে বসত বাড়ি হয়ে গেছে আর কি। তো ওখানে বসবাসকারী একজন ভদ্র মহিলা, উনি আবার কোনো কারণে বের হয়েছিলেন বাসা থেকে, কারণ ওই সময় তো রাত এত গভীর না যে কেউ বাসা থেকে বের হবে না, জাস্ট সন্ধ্যার সময়। তো উনি যখন বের হয়েছেন, উনি এরকম চিৎকার যখন শুনেছেন, উনি তো জানতেন যে জঙ্গলের এই সাইডে, তালগাছের এই সাইডে, পুকুরের এই সাইডে অনেক ভয়ের ঘটনা ঘটে। উনি তো বুঝতে পারছেন যে কিছু একটা হয়েছে। আর ওই অঞ্চলের মহিলারা নাকি বেশ সাহসী। উনি দূর থেকে বলছেন, এই কে রে, দাঁড়া, আমি আসতেছি, ভয় পাস না। এই বলে উনি যখন কিছুটা পথ এগিয়েছেন, আগানোর পর উনি দূর থেকে দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। উনিও দেখেন ওই তাল গাছের ওখানে ভয়ঙ্কর একটা লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে, যার চেহারা উনি পেছন থেকে দেখতে না পারলেও ওইটার হাতে পায়ে যে বড় বড় নখ রয়েছে এটা উনি দেখতে পেরেছেন। এইটা দেখে উনিও প্রচণ্ড জোরে এক চিৎকার দিয়েছেন। ওই সময় ওনার ঘরে ছিল ছেলে, ওনার ছেলে মনে করেছে চোর বা ডাকাত, সে বিশাল বড় একটা রড নিয়ে বের হয়েছে আর চিৎকার করছে, এই চোর চোর চোর, কে কোথায় আসো, বের হয়ে আসো। তো এরকম চোর 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 আওয়াজ শুনে আশেপাশের লোকজনও কিন্তু দা বটি খুন্তা যা আছে, যার কাছে যেটা আছে সেটা নিয়ে বের হয়ে আসতে থাকেন। এদিকে ওই ছেলেটা তো
তার মা যেদিকে গিয়েছে সেদিক থেকে শব্দ ভেসে আসছে, সে ওই দিকে গিয়েছে, আর লোকজন ওই দিকে যাওয়া শুরু করেছে। যখন এরকমটা হয়েছে তখন নাকি ওই অবয়বটা ভ্যানিশ হয়ে যায়। এরপর লোকজন চলে আসে, যখন এসে দেখে যে এই যে সখিনা খালা আর কামরুল ভাগিনা ওরা ওখানে দাঁড়িয়ে আছে। এদিকে এই তিনজনই যে বর্ণনাটা দিয়েছে সেটা সবাই শুনেছে, যে পরবর্তী যে মহিলাটা উনি পেছন থেকে কি দেখেছেন আর ওরা কি করেছে সেটা তো আসলে সবাই জানলো। পুকুরে তখন কিন্তু কোনো মাছের অস্তিত্বই ছিল না। পরবর্তীতে তাদের যেই পাতিল যেটা ওটা ওরকমই ছিল, তবে ওর মধ্যে মাছ জাতীয় কোনো জিনিস ছিল এটা কিন্তু বোঝা যাচ্ছিল। যাই হোক, পরবর্তীতে তাদের ছাগল, তারপর পাতিল, এগুলো ওনারা নিয়ে আসেন। এরপর ওনাদের বেশ জ্বর হয়েছিল, তবে ওনারা কোনো হুজুরের কাছে গিয়েছিলেন কিনা, ঝাড়ফুঁক করিয়েছিলেন কিনা এই বিষয়ে অবশ্য হৃদয় ভাই কিছু জানাতে পারেননি, তবে ওনারা আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছিলেন। এটাই ছিল ঘটনা। এখনও ওনারা ভালো আছেন, সুস্থ আছেন। এখনও ওনাদের এই ঘটনা অনেকেই জানেন। ওই এলাকার এই মাইজদি বাজারের টিভি সেন্টার, ওখানেই তো ওনাদের বাড়ি। এখনও অনেকেই তাদের ঘটনা জানেন। আর এবার আসি অন্য আরেকটি ঘটনায়। তো এই ঘটনাটি মূলত আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন হৃদয় ভাই, তো ওনার বন্ধুর বোন তার সাথে ঘটেছিল। যদিও বা এই যে যেই ঘটনাটা মাত্র শেয়ার করলাম, এই ঘটনাটিরও মূল বর্ণনাটা তার ওই বন্ধুই দিয়েছিলেন তার কাছে। তো এই ঘটনাটি মূলত ঘটেছিল ওই কাছাকাছি একটা জায়গা, সিরাজ মিয়ার বাগান নামে পরিচিত একটা বাগান আছে, এখনও আছে। সেটা অনেক আগে থেকেই এই নামেই পরিচিত ছিল। আগে তো অনেক ঘন ছিল, এখন অতটা নাই। একটা সময় ওই বাগানে দিনের বেলাতেই নাকি মানুষ আলো দেখত, আগুনের গোলা দেখত। সাধারণত আমরা রাতের বেলা এগুলো দেখার কথা জানতে পারি, রাতের বেলা এগুলো ঘটে। দিনের বেলাতেও যে ঘটে এটা কিন্তু সচরাচর শোনা যায় না। ওই বাগানে নাকি দিনের বেলাতেও বড় বড় আগুনের গোলা মানুষ ঘুরতে দেখত। মানুষ গেলেই ওই আগুনের গোলা তাদেরকে ধাওয়া দিত, আক্রমণ করত। তো এই যে বন্ধুর বোন, সে কি করেছিল, সে তার কয়েকজন বান্ধবীদেরকে নিয়ে ওই বাগানের ওই পাশে শাক তোলার জন্য যাবে। যদিও বা একজনে মিলে ওই বাগানের ভেতর তো ঢোকে না সাধারণত, তো তারা চিন্তা করেছে যে এখন তো একদম দিনের বেলা, আমরা যাই শাক তুলে নিয়ে আসি। বাগানের ভেতরের দিকে যখনই একটু বেশি ঢুকে গেছে আর কি, এরপরই তারা দেখে চতুর্দিক থেকে আগুনের গোলাগুলো তাদের দিকে ধাওয়া করছে। মানে চারপাশ থেকে, কোন দিকে পালাবে, চতুর্দিক থেকে ধাওয়া করছে। আর আগুনের গোলা শুধু ধাওয়া করছে বিষয়টা এরকম না, বিভিন্ন ধরনের আগুনের গোলা সরাসরি তাদের শরীরে এসে হিট করছে। তবে হিট করার কারণে তাদের শরীর যে পুড়ে যাচ্ছিল বিষয়টা এরকম না। যখন হিট করছিল মনে হচ্ছে তীব্র গরমের ছ্যাঁকা লাগছে তাদের, শুধু এতটুকু অনুভূতি হচ্ছে, তবে শরীরের কোথাও ফোসকা পড়ে যাচ্ছিল না। তো এরকম প্রত্যেকেই আগুনের গোলার আঘাত সহ্য করছে, কোন দিকে যাবে, কি করবে, চিৎকার চেঁচামেচি করছে। একটা পর্যায়ে তারা দৌড়ঝাঁপ শুরু করে দেয় এবং বাগান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। শোনা যায় ওই বাগানে অনেক ভালো জিনের আবাস রয়েছে, আবার দুষ্টু জিনের আবাসও রয়েছে। ওরা আসলে চায় না ওই বাগানের মধ্যে মানুষ প্রবেশ করুক। প্রবেশ করলেই তারা খুবই বিরক্ত হয় এবং দিনের বেলাতেও তারা এভাবেই আক্রমণ করে। এখন তো দেখা যাচ্ছে যে অনেক আলোকিত হয়ে যাচ্ছে আশেপাশে, বিষয়টা কিছুটা কমে এলেও বিষয়টা যে একদমই এখন ঘটে না এটাও কিন্তু বলা যাবে না। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, মাত্র যে দুটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম, এ দুটি ঘটনা কিন্তু অন্ধকারে হয়নি, আলোতেই হয়েছে, সন্ধ্যার ঠিক আগে। প্রথম ঘটনাটা কিন্তু মাগরিবের আজানের আগে হয়েছে, কিন্তু ওই সময় তারা হঠাৎ করে চতুর্দিকে অন্ধকার দেখছিলেন যখনই ওই অভাবটা নেমে এসেছিল। আর পরবর্তী যেই ঘটনাটি বললাম, এই সিরাজ মিয়ার বাগানের ঘটনা, এই ঘটনাটি কিন্তু একদম দিনের বেলাতে ঘটেছে। তাহলে বোঝাই যাচ্ছে যে ভৌতিক ঘটনা সবসময় যে রাতেই ঘটবে এমনটা কিন্তু বলা যায় না। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে একটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই গজার মাছ খান না, অনেক বড় বড় আকৃতির শোল মাছ খান না। এখানে দুটো কারণ থাকে, এক হচ্ছে রুচির ব্যাপার, অনেকে এটা হয়তো বা পছন্দ করেন না, আবার অনেকে প্যারানরমাল বিষয়ের আঁচ করতে পেরে তারা খেতে চান না। এই দুই পক্ষই ঠিক আছে।
রুচির ব্যাপার তো থাকতেই পারে, সবাই যে সব মাছ খাবেন এটাও তো আশা করা যায় না, এক একজনের এক একটা রুচি থাকে। তবে মাছ কেনার ক্ষেত্রে এই ধরনের মাছ, বিশেষ করে যেগুলো অনেক বিশাল আকৃতির হয়ে থাকে, এগুলো আসলে আমি না খাওয়ার পরামর্শ দিব। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এই মাছগুলো কেনার পরেও ভয়ঙ্কর বিপদ নেমে এসেছে। আর একটা পুকুরের মধ্যে যেখানে পানি অনেক কমে গেছে সেখানে অনেক গজার মাছ কিলবিল করছে, এই বিষয়টা তো অস্বাভাবিক। কিন্তু মাছ কিলবিল করতে দেখলে অনেকেরই মাথা ঠিক থাকে না, মাছ ধরার জন্য তারা নেমে পড়েন। এই ভুলটাই কিন্তু করেছিলেন এই সকিনা খালা আর কামরুল ভাগিনা। এই কারণে তাদের এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। যদি তারা মাছ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হতেন আর ওই মাছ যদি ওনারা রান্না করে খেতেন তাহলে কি পরিণতি হতো এটা তো আমরা সবাই বুঝতে পারছি। যাক, আল্লাহর রহমতে ওনাদের সুস্থ হয়ে গেছেন, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আর এই যে সিরাজ মিয়ার বাগানের যে ঘটনা বললাম, এই ঘটনার পরে ওনারা যে অনেক অসুস্থ হয়েছিলেন বিষয়টা এরকম না, এমনি হালকা পাতলা ঝাড়ফুঁক করিয়েছিলেন। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি হৃদয় ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছেন রিফাত আহমেদ, ঢাকার বনশ্রী থেকে। রিফাত তার নিজের জীবনে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাব রিফাতের ঘটনায় এবং আমার মতো করে শেয়ার করব। 2020 সালের কথা। রিফাত তখন নতুন বিয়ে করেছেন। তো সে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো এবং মোটামুটি ভালোই যাচ্ছিল তার দিনকাল। তো বিয়ের বয়স হয়, তার বাবা মা বিয়ে দিয়ে দিল এবং এটা একটা অ্যারেঞ্জড ম্যারেজ ছিল তাদের, কিন্তু আগের পরিচয় ছিল না সেরকম। যাই হোক, বিয়ের পর রিফাত লাবণীর সাথে, মানে তার স্ত্রী, এটি তার সে ছদ্মনাম ব্যবহার করেছে। সে পেশাগত কারণে চাচ্ছে না তার স্ত্রীর নামটা প্রকাশ করতে। যাই হোক, তার স্ত্রীর নাম সেখানে ব্যবহার করেছে লাবণী। তো লাবণীর সাথে তার ভালোই সময় কাটা শুরু করলো। তারা ঘোরাফেরা করছে, বিভিন্ন জায়গায় ঘুরছে, কাজের পরে বেরোচ্ছে এবং একটা বেশ ভালো সময় কাটাচ্ছে। তো বেশ কয়েকদিন সময় পার করার পর তারা প্ল্যান করলো তারা ঘুরতে যাবে। প্রথমে প্ল্যান হচ্ছিল যে দেশের বাইরে কোথায় যাওয়া যায় কিনা, টুকিটাকে আশেপাশের কোনো কান্ট্রিতে গিয়ে তারা হানিমুন করবে এরকম। তো পেশাগত কারণে রিফাতের ছুটিরও একটা ব্যাপার ছিল আর রিফাতের স্ত্রীরও খুব মানে ফ্লেক্সিবল ক্যাজুয়াল ছিল না। তো ওইভাবে তারা সময় বের করতে পারছিল না এবং নতুন চিকিৎসক, রিফাতের স্ত্রীও চিকিৎসক হিসেবে যে খুব পুরনো তা না, সে কেবলই মানে তার মানে আর কি ইন্টার্ন শেষ হয়েছে, সে জয়েন করেছে কাজে। তো যাই হোক, এরকম সময় হঠাৎ তারা ঠিক করলো যে আমরা 2 দিনের জন্য একটা ট্যুরে যাব। তো 2 দিনের জন্য ট্যুর চিন্তা করতে করতে তারা বাংলাদেশের কোন একটা জেলায়, কোন একটা অংশে, এই জায়গাটার নাম রিফাত প্রকাশ করতে চাইছে না, তো সুতরাং এই কারণে আমিও সেটা বললাম না আপনাদেরকে, যে কোনো একটা জায়গা, একটা লেকের আশেপাশে কোনো একটা জায়গায় তারা ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিল। যাই হোক, বাসায় প্রিপারেশন নিয়ে 2 জন চলে গেল এবং যথারীতি সময় মতো সেখানে পৌঁছে তাদের কাছে বেশ লাগছে, খুব সুন্দর জায়গা, চিমছাম একটা জায়গা। এবং তারা ওখানে গিয়ে তাদের এক বন্ধুর মাধ্যমে এখানে একটা রিসর্ট বুক করেছে, সেটা একটা ইকো রিসর্ট। মানে তো জানছেনই যে মানে খুব প্রাকৃতিকভাবে তৈরি করা জিনিসপত্রগুলো এবং লেকের ওপরে একেবারে খুব সুন্দর একটা জায়গা। আশেপাশে সেই রিসর্টে উঠলে দেখা যাচ্ছে রিসর্টের বিশাল জায়গা, সেখানে ঘোরাফেরা করার জায়গা আছে, তাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, গাছপালা, অনেক সুন্দর। আর রিসর্টগুলো ঠিক লেকের ওপরে বানানো, মাচা করে দেয়া এরকম, মানে লেক থেকে একটু দূরেই মাচা করে সুন্দর করে করা, মানে রিসর্টের বারান্দায় দাঁড়ালে একেবারে লেক দেখা যায়। আর এখানে যে কটেজগুলো তারা নিয়েছে, যেটা হচ্ছে হানিমুন কটেজ বা এরকম, তো এখান থেকে দেখা যাচ্ছে যে একটা কটেজ থেকে আরেকটা কটেজ খানিকটা দূরত্বে, বেশ দূরত্বে, মানে মোটামুটি কেউ কারোর সাথে কানেক্টেড না। এখান থেকে মানে খুব একটা দাঁড়িয়ে যদি কেউ জোরে ডাক দেয় ওই পাশের কটেজে শোনা যাবে কিনা কি জানে, এরকম একটা অবস্থা। আর দেখা যাচ্ছে যে তাদের কটেজ থেকে বেশ এরকম ঘুরে বাঁক নিয়ে আর একটা কটেজ ওখানে। তো রিফাত মনে করলো যে এগুলো সন্ধ্যার পরে একটু অন্যরকম লাগবে, মানে কারণ এখানে সে খুব একটা ল্যাম্প পোস্ট এগুলো দেখেনি। তো যাই হোক, ভালোই লাগলো তার কাছে, সে মনে করলো যে ভালোই সময় কাটবে। তো তারা ওখানে পৌঁছাইছিল সকালবেলা, খুব সকালে। তো সকালে তারা একটু ঘোরাঘুরি করে যখন এখানে এসে উঠছে তখন 10টা-11টা বাজে। তো তাদের লাগেজ রেখে তারা মোটামুটি ফ্রেশ ওখান থেকে বের হয়ে ঘোরাফেরা করলো। যেখানে বেড়াতে গেছে সে এলাকাটা দেখলো, বিভিন্ন যে একটা জায়গা দেখলো। এর মাঝে দুপুর হয়ে গেছে।
তো দুপুরবেলা তারা ঘুরতে ঘুরতে আসছে এক জায়গায়, এসে এখানে খেতে বসলো লাঞ্চের সময়। তো খাবার দাবার অর্ডার করতেছে এবং ওই জায়গায় মাছই বেশি অর্ডার করে মানুষ। তো বিভিন্ন রকম খাবার দাবার মাছ এগুলো অর্ডার করতেছে, করে তারা বসছে খেতে। তো এই সময় রিফাতের ওয়াইফ লাবণী সে তখন তার মোবাইল ফোন নিয়ে ব্রাউজ করতেছিল। তো মোবাইল ফোন ব্রাউজ করে তার সোশ্যাল মিডিয়ায় তার অন্য যে একজন বন্ধুর সাথে কথা হলো, তো একজন তাকে বলতেছে যে সে লাবণীদের এক বন্ধু, সেও এই মেডিকেল গ্রাউন্ডে চাকরি করে, মানে সেও ডাক্তার, সে নাকি ওইখানে ওই জেলাতেই আছে যেখানে নাকি লাবণীরা বেড়াতে গেছে। এই কথা শুনে তো লাবণী বেশ অবাক হয়ে গেছে, কারণ সে অবাক মানে কারণ সে এখানে আসলো, তার বান্ধবী এখানেই আছে, এটা খুব অবাক কাণ্ড। তার সাথে বেশ ক্লোজ ছিল, তারা যখন একসাথে পড়তো, তারা এমনকি তারা যখন ইন্টার্ন করছে তখনও বেশ ক্লোজ ছিল। আর লাবণী বিয়েতেও আসছিল বান্ধবী, কিন্তু এরপরে লাবণী আসলে বিয়ের কারণে এতটা ব্যস্ত হয়েছে, শ্বশুর বাড়িতে আসছে, অনেক কিছু আর কি, তার জীবনে বেশ একটা ব্যস্ত সময় কাটছে। তো দেখা যেত যে সে তার সার্কেলের সাথে খুব একটা সময় দিতে পারে নাই। তো এর মাঝেই হয়তো অনেকেরই অনেক জায়গায় পোস্টিং হয়েছে, অনেক জায়গায় চলে গেছে, বিদেশে গেছে কেউ এরকম। তো সে খুব অবাক এই বান্ধবীর এই ঠিক মানে কথা শুনে যে ওখানে আছে। তো সাথে সাথে তার ফ্রেন্ডকে বলে লাবণী যে ওর কি আগের নাম্বারই আছে নাকি নাম্বার নতুন আছে। তো সেই ফ্রেন্ডও তাকে আবার নতুন নাম্বারও একটা দেয়, বলে যে ওখানে আরেকটা অপারেটর ভালো চলে। তো যাই হোক নাম্বার দিছে, আর আগের নাম্বারটা তো আছেই লাবণীর কাছে। তো সে বন্ধুরে বললো যে তাহলে আমি ওকে যোগাযোগ করি, বলেই সে মানে সাথে সাথে ফোন করছে, আগের নাম্বারেই ফোন করছে। তো ফোন করার পরে বান্ধবী ধরছে, ধরার পর বলতেছে কিরে কি অবস্থা, তুই এতদিন পর এসে গল্প করতেছে। লাবণী তখন বলতেছে যে বলতো আমি কোথায়, বলছে কোথায়, বলে আমি আসি তোর, তুই যেখানে আছিস ওখানেই আসি। তুই ফ্রেন্ড তো একদম অবাক হয়ে গেছে, কি বলিস, বলে হ্যাঁ আমি অমুক জায়গায় আসি, অমুক রেস্টুরেন্টে, যে চলে আয়। তো বান্ধবী বলছে তুই এক্ষুনি চলে আসবো কেমনে রে, আমি তো একটু ব্যস্ত। বলে যে না তুই চলে আসতে হবে এখনই, যেভাবে হোক এখানে আয়। তো তখন তার বান্ধবী বললো যে আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি আসতেছি, মানে হাফ অ্যান আওয়ার থেকে 45 মিনিটস লাগতে পারে, একটু ওয়েট কর, এসে পড়তেছি আমি। তো লাবণী খুব খুশি, লাবণী বললো আচ্ছা তাড়াতাড়ি আয়। তো লাবণীর হাজব্যান্ড জিজ্ঞেস করতেছে, মানে রিফাত জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার, তোমার ফ্রেন্ড পেয়ে গেলে এখানে, কি আজব কাণ্ড, হোয়াট এ কোইন্সিডেন্স। বলতেছে যে হ্যাঁ খুবই আজব কাণ্ড না, আমি এরকম অমুকের সাথে কথা বলে দেখি ও নাকি এখানে আছে। তো রিফাতও মোটামুটি মনে মনে একটু খুশি হলো যে যাক ওয়াইফের সাথে যদি ফ্রেন্ড থাকে, ওয়াইফ ওইটা নিয়ে একটু ব্যস্ত থাকবে, এই ফাঁকে সে একটু বাইরে যে একটু হাঁটাচলা করতে পারবে 2-1 মিনিট আলাদা আলাদা, মানে নিজের মতো একটু সময় কাটাতে পারবে 2-4-5 মিনিট। তো যাই হোক এরকম তারা কথা বলতে বলতে এর মাঝে তার বান্ধবী চলে আসলো। তো লাবণীর এই বান্ধবীর একটা ছদ্মনাম এখানে দিয়ে দিচ্ছি, তার নাম এখানে ধরে নিলাম মিথিলা। তো মিথিলাও বেশ খুশি এসে, সে তার ফ্রেন্ডকে দেখে এবং ফ্রেন্ডের হাজবেন্ডকে দেখে যে ওরা এখানে আসছে। তো বলতে তোদের দুজনকে বেশ মানাইছে, আমি তো আসলে বিয়ের পর আর দেখি নাই তোদের, আজকে দেখলাম ভালোই লাগতেছে এবং এইভাবে দেখা হবে এটা ভাবি নাই। তো রিফা তো বললো যে হ্যাঁ আপনার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগতেছে আমাদের এখানে, ও তো আসছে, ও তো এখানে, আমি আরও এখন হাঁটতে কেউ নাই, তো এখন আপনাকে পেলো আরও ভালো একটা জিনিস, আপনারা ফ্রেন্ডস। তো যাই হোক তারা গল্প করলো একসাথে, ওখানে খাওয়া দাওয়া করলো, তাদের লাঞ্চ শেষ হলো এবং তারা লাঞ্চের পরে ওখানে বসে অনেক সময় কাটায়, তারপর রওনা দিল। তো তখন লাবণী আর রিফাত বলতেছে যে তুই আমাদের ইসে আয়, আমাদের কোর্টে যায়, আমাদের এটা দেখবি না আমরা কোথায় আছি। তো বললো কোথায় উঠছিস, তখন বললো নাম বললো, ওদের তো মনে হয় বেশ দূরে, খানিকটা দূরে এখান থেকে। বলে যে হ্যাঁ এখান থেকে দূরেই আছে, কিন্তু জোস চল। তো যাই হোক তারপরে ওরা দুইজন তার বান্ধবীকে নিয়ে ওখানে চলে আসলো। এখন ওখানে আসার পর তারা নামছে, ওখানে একটা সিএনজি স্কুটারে করে গেছে, নেমে হেঁটে ঢুকতেছে, হেঁটে হেঁটে খুব সুন্দর প্রকৃতি। এখন তখন দুপুর গড়ায় গেছে, বিকাল হয়ে গেছে এবং পাখির ডাক আসতেছে পাশ থেকে এবং সময়টা খুব সুন্দর ছিল। তখন বসন্তের সময় কোকিল ডাকতেছে, এছাড়াও নানা রকম পাখির ডাক, অনেক সুন্দর, মানে বাতাসে পাতাগুলো উড়ে উড়ে যাচ্ছে, পাতা যেগুলো শুকনো পাতা সেগুলো সরে যাচ্ছে, নতুন নতুন পাতা আসতেছে গাছে, খুব সুন্দর। তো তিনজনে হেঁটে যাচ্ছে তাদের যেই রিসোর্টের রাস্তা দিয়ে, খুব কোয়াইট একটা রাস্তা। তো তখন অনেকখানি চলে আসছে এবং দেখা যাচ্ছে যে একটু ওখানে পাহাড়ি এলাকা হওয়াতে আলোটা একটু ডিমড হয়ে গেছে, কমে গেছে। তো তখন তার বান্ধবী বলতেছে, লাবণী বান্ধবী বলতেছে মিথিলা যে তোরা এরকম নির্জন রিসোর্টে আসছিস একা একা, তাও খানিকটা দূরেই, তো যদি আগে বলতেই তাহলে তোদের জন্য, আমাকে যদি জানাইতি আগে, তাহলে আমি তোর জন্য একটা মানে ভালো জায়গা অ্যারেঞ্জ করতাম, যে জায়গাটা একটু মানে শক্তপোক্ত, মানে একটু শহরে ভাব আছে যেখানে শহরের মধ্যে। তো তখন বলছে তোরে কিভাবে জানাবো, তখন লাবণী বলছে তোরে কিভাবে, তুই জানি না তুই এখানে আসিস। বলে তাও ঠিক, বলে তোদের দুজনে ভয় লাগবে না এখানে, যেহেতু একদম নীরব হেঁটে যাচ্ছে। বলছে না কিসের ভয়,
তো যাই হোক, হাঁটতে হাঁটতে তারা তাদের যে কটেজটা ওটা সামনে আসলো। আসলে একদম নীরব, মানে একদম পাখির ডাক শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে কোকিল ডাকতেছে, তার মধ্যে আবার অনবরত একটা পাখি ডাকতেছে আর ক্যাট 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 একটা শব্দ হচ্ছে পোকার। তো গেল, এখানে বসলো, গল্প করলো। তো বলতেছে তখন মিথিলা বলতেছে, তোদের এই জায়গাটা আমার কিন্তু একটু কেমন জানি গা কাটা দেওয়ার মতো লাগতেছে। বলে কেন? কেমন যেন একটু ভয় ভয় লাগতেছে, একেবারে পানির উপরে। এসে বলে যে তোর ওই জায়গাটা কেমন, তুই যেখানে থাকিস? বলে আমি তো থাকি এখানে বাসা ভাড়া করে, ওটা তো শহরের ওইখানে, ওটা সুন্দর, খারাপ না, বিল্ডিং বাসা, এবং ওখানে তো আর এই ধরনের ফিল নাই। তোর এটা কেমন জানি আমার কাছে লাগতেছে, মানে পুরো মধ্যে জঙ্গলের মধ্যে, আর দেখ আলো কমতেছে, কেমন জানি লাগতেছে। তো যাই হোক, ওরা অনেকক্ষণ গল্প করলো, সামনে যে বারান্দায় বসে গল্প টল্প করলো। তো গল্প করতে করতে খুব জমে উঠছে লাবণীর সাথে মিথিলার, বিভিন্ন গল্প, বিভিন্নই। তো তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। এর মাঝে রিফাত চায়ের কথা বলছিল তাদের রিসোর্টের লোকদের, তো চা দিয়ে গেছিল, চা নাস্তা খেলো। খেতে খেতে অন্ধকার হয়ে যাচ্ছে, এবং অন্ধকারে বুঝতেছে যে জায়গাটা কিন্তু যথেষ্ট অন্ধকার, আলো খুব একটা নাই। ওই যে দূরের কটেজের সামনে একটা বাতি জ্বলতেছে, তাদের কটেজের সামনে একটা বাতি জ্বলে উঠছে, আর এই যে ওয়াকওয়েতে, মানে যে প্যাসেজ, যে হেঁটে যাওয়ার ওইসব জায়গায় কোনো আলো নাই, মানে অন্ধকার হয়ে গেছে এরকম। তো তখন বান্ধবী বলতেছে, এই বাসায় যাইতে হবে রে আমার, এরকম রাত হয়ে গেলে আমি বাসায় কেমনে যাবো, আর আমার তো একা। তখন রিফাত বলছে, আমি এগিয়ে দিয়ে আসবো, আপনাদের অসুবিধা নেই, চলেন আমি এগিয়ে দিয়ে আসি, দুজনকেই নিয়ে যাই একসাথে, আমি চলে আসবো আমরা। এই বলে তারপর বেরোলো তারা ওইখান থেকে। তো বের হয়ে তারা ওখান থেকে খুঁজে একটা নিল, সিএনজি নিল, এবং তাদের এটা নিতে একটু কষ্ট হচ্ছে, কারণ দেখলো যে তাদের যে এই রিসোর্ট বা কটেজ, এইটার সামনে কোনো সিএনজি ছিল না। হাঁটতে 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 অনেক দূর এসে তাদের ওইখানে দেখছে যে 2টা সিএনজি দাঁড়ায় আছে, সেখান থেকে একটাকে নিয়ে তারা গেছে অলরেডি। কিন্তু তখন মানে একেবারে সন্ধ্যা গড়ায় গেছে, মানে অন্ধকার হয়ে গেছে প্রায়। যাই হোক, ওখানে যাচ্ছে, যেতে যেতে ওই অনেক ঘুরে টুরে শহরের মধ্যে ঢুকে সেই বান্ধবীর বাসার সামনে আসলো। আসার পর তো যখন ওরা মানে পৌঁছাচ্ছিল, তখন বান্ধবী তাকে বলতেছে, মানে লাবণীকে বলতেছে তার ফ্রেন্ড মিথিলা, যে তুই আজকে আমার এখান থেকে যা, হ্যাঁ আমরা দুইজন আজকে রাতে গল্প করি, কালকে সকালে এসে ভাইয়ার সাথে দেখা করিস। তো তখন রিফাত বলছে, আরে এটা কেমন কথা, আমরা আসছি হানিমুনে, আপনি ওরে আজকে নিয়ে যে কিডন্যাপ করতে যেতে, এটা কেমন কথা? এটা কোনো কথা হলো নাকি? এটা এমনি দিন আসবেন, এটা কথা, আমরা একটু সময় কাটাবো একসাথে। তো তার দেখতেছে যে এখন লাবণী তার বান্ধবীর কথায় অনেকটাই গলে গেছে। সে বলছে, হ্যাঁ আমি আজকে থাকি ওর সাথে, অসুবিধা কি, ওর সাথে দেখা হয় না, আমার অনেকদিন কথা হয় না, তার হাজবেন্ডকে অনেক রিকোয়েস্ট করছে। তো রিফাত একটু এটাতে মন খারাপ করছে, মানে সে একটু তার মুখ কালা হয়ে গেছে। কিন্তু লাবণী তার বান্ধবীর সাথে কথা বলতেছে, গল্প করতেছে। তো তখন বলতেছে, আচ্ছা থাক, আমি চলে আসবো তোমার সাথে। তো এক পর্যায়ে সেই ফ্রেন্ডের বাসার সামনে চলে আসলো, দেখলো যে একটা এরকম বাড়ি, হ্যাঁ 3 তলা একটা বাড়ি, ওইটা এমনি পাকা বাড়ি, নর্মাল বিল্ডিং। ওখানে থামছে, থামার পর নামার পরে তখন রিফাত ওই সিএনজি ওয়ালাকে বলতেছে যে আপনি দাঁড়ান, আমরা ফেরত যাব, হ্যাঁ মানে এখান থেকে, কেন পাওয়া যায় না তো এখানে। আবার বলে, তো সিএনজি ওয়ালা বলছে সামনে গেলে পাবেন আরো সিএনজি। বলে না না, আপনার নিয়ে যাবো। লোকটা বলছে, না আমি যাবো না, আপনি আমার ছেড়ে দেন। তো একটু অবাক হলো রিফাত যে কি জন্য এই লোকটা। বলছে, আপনার বেশি টাকা দিব না, আপনাকে ভাড়া বাড়াই দিব। বলে না, আপনি ছেড়ে দেন আমাকে, এখানে ভাড়া বাড়ানোর কিছু নাই। তো যাই হোক, সে সিএনজি এলাকা ছেড়ে দিল, ছেড়ে দিয়ে তখন দাঁড়ায় আছে। তো তাই বান্ধবী, মানে তার ওয়াইফ আর সেই ফ্রেন্ডের লাবণী আর ইসের কথা শেষই হয় না। মিথিলা দুজন গল্পই করতেছে, এখন তারা হাত ধরে গল্প করতেছে। তো তখন মিথিলা রিকোয়েস্ট করলো আরেকবার রিফাতকে, ভাইয়া ওকে আজকে রাতটা দেন আমাদের, আজকে রাতটা আমরা একটু সময় কাটাই একসাথে, আপনার রাত্রেবেলা ফোন করবে, হ্যাঁ চিন্তা করেন না, আপনি আজকে থাকেন না, ওকে ছেড়ে দেন আজকে। তো রিফাত দেখতেছে লাবণীও মুখটুক একদম মানে কেমন করে বলতেছে, তার দিকে রিকোয়েস্ট করতেছে যে মানে প্লিজ এরকম করতেছে। তো রিফাতের একটু রাগই লাগছে তার ওয়াইফের উপরে, তো কিছু বলতে পারতেছে না। এর মধ্যে তখন দেখলো যে লাবণী বলল মিথিলাকে যে 1 সেকেন্ড দাঁড়া, বলে সোজা এসে রিফাতকে হাত ধরে টেনে নিয়ে বললো, তুমি এরকম করতেছো কেন? আমাকে একটা দিন, আমার সাথে ওর সাথে দেখা হয় না, কতদিন আমরা একসাথে ছিলাম, আমরা একসাথে কত সময় কাটাইছি, ফ্রেন্ডের সাথে দেখা হয় না, সেই আমাদের এখন বিয়ে হওয়ার পর কারোর সাথে আমার দেখা নেই, অনেক কিছু তাকে বলতেছে। তো রিফাত তখন বলছে, আচ্ছা ঠিক আছে তুমি যাও আমার ফোন করো, পরে কথা হবে, বলে সে রাগ করে হাঁটা দিচ্ছে। তো বলছে, রাগ করতেছো কেন? তো রিফাত জাস্ট হাত দেখাইলো, মানে বুঝাইলো যে ইটস ওকে, বলে হাত দেখালো। তো তখন দেখতেছে যে আবার তার ওয়াইফ আসতেছে, এসে তাকে রিকোয়েস্ট করতে। তো সে বলে, রাস্তার মধ্যে এগুলো করো না, যাও তুমি থাকো, আর তোমার বান্ধবীর নাম্বারটা আমার দিয়ে দাও। তো তখন ওর বান্ধবীর নাম্বারটা, সে খুব খুশি, মানে লাবণী খুব খুশি। তো দেখা গেল মিথিলার নাম্বারটা তাকে দিয়ে দিল, দিয়ে বললো যে কোনো দরকার হলে কল করো, আর রাত্রে তো আমি কল করতেছি তোমারে, তুমি আজকে রাতটা থাকো, কালকে তো আমরা আছি, আমরা একদিন বাড়ায় থাকবো, এখানে অসুবিধা নেই, একদিন আমরা এখানে বাড়ায় নিব, অসুবিধা নেই। তো রিফা তো একটু মানে রাগ করছে, এখন কি বলবে।
বিদায় নিয়ে এসে হাঁটা দিল সামনে, তো বলছে তুমি সিএনজি নাও, আমাদের সামনে দিয়ে যাও। বলে না, তোমাদের সামনে দিয়ে যাওয়া লাগবে না, আমি যাচ্ছি। তো রিফাত হাঁটতে হাঁটতে সামনে চলে আসলো, দেখতেছে যে অনেক দূর পর্যন্ত সে হেঁটে আসছে, কিন্তু কোনো মানে এরকম খালি সিএনজি যাচ্ছে পাশ দিয়ে এরকম পাচ্ছে না। আর তার মনের মধ্যে বেশ রাগ এবং একটা চাপা ক্ষোভ জন্ম নিচ্ছে, তার স্ত্রীর প্রতি অভিমান, যে এরকম একটা সময় একটা তারা আসলো এখানে, এসে তাকে এরকমভাবে একলা মানে ছেড়ে দিল তার ওয়াইফ। এবং সে এটা চিন্তা করলো যে এখন যদি না এরকম হতো, আমি আমার এক ফ্রেন্ডে পাইতাম, আর আমি যদি তাকে রেখে যেতাম তাহলে কেমন হতো। এগুলো সে নিজে নিজে চিন্তা করতেছে এবং বেশ বিষোদ্গার করতেছে। করতে করতে হাঁটতে হাঁটতে এক পাশে যে সামনে যেয়ে দেখছে যে একটা এরকম সিএনজি দাঁড়ানো, তাকে বললো যে অমুক জায়গায় যাবা নাকি। তো সিএনজি রাজি হয়েছে তার কথা শুনে, তো উঠছে, উঠে যাচ্ছে। তো ওই রাস্তা দিয়ে চলা শুরু করলো সিএনজি। চলতে চলতে এরকম করে মোড় নিয়ে, রাতের বেলা রাস্তাগুলো পুরো ডিফারেন্ট লাগতেছিল, মানে তারা যখন আসে তখন সন্ধ্যা, আর এখন রাত, অন্ধকার হয়ে গেছে, কেমন দিন লাগতেছে রাস্তাটা। এবং দুই পাশে এরকম পাহাড়ের মতো এবং বাঁকা রাস্তা, পানি এর মানে এই পাশে পানি, লেক এর মধ্যে দিয়ে যাচ্ছে। তো সিএনজিওয়ালা বলতেছে যে স্যার এই জায়গায় মানে কি একা একা উঠছেন? বলে যে হ্যাঁ। কে একাই ঘুরতে আসছেন? সিএনজিওয়ালা জিজ্ঞেস করতেছে। বলে না ভাই, আসছিলাম তো বউ নিয়ে, তো বউ আবার এখানে বান্ধবীরে খুঁজে পাইছে আর বাসায় থাকতেছে। মানে আপনি একলা থাকবেন? তখন রিফাত আবার চিন্তা করলো যে একলা যেটা বলা ঠিক না। সে বলে যে আছে, মানুষ আছে ওখানে, অসুবিধা নেই। বলে ওখানে গেল, যে একদম তার যে রিসোর্টে তারা উঠছিল ওখানে নামলো। নামার পর দেখতেছে একদম শুনশান, শুধু সামনে যে সাইনবোর্ডটা ওইটা সামনে একটা বাতি জ্বলতেছে, আর কিছু নাই, মানে বোঝার উপায় নেই যে এখান থেকে এন্ট্রান্স। তো যাই হোক, সে সিএনজিওয়ালার ভাড়া দিল, দিয়ে সিএনজিওয়ালা বললো স্যার সাবধানে যান। সিএনজিওয়ালা বলতেছে স্যার সাবধানে যান। বলে কেন, কি হয়েছে? না এমনি রাস্তা দিয়ে যাইবেন অন্ধকারের মধ্যে দিয়ে, আলো টালোই তো দেখি না এনে। বলে না না অসুবিধা নাই ভাই, থ্যাংক ইউ, বলে সে হাঁটা দেয়। তো হেঁটে হেঁটে যাচ্ছে, আসলেই সে দেখতেছে যে অন্ধকার। চিন্তা করতেছে যে মানে কঠিন অবস্থা, এখানে তো ফ্ল্যাশ লাইট দরকার। রিসোর্টওয়ালা তো মানে কোনো আলোর ব্যবস্থা রাখে নাই রাস্তার মধ্যে। রাস্তায় যে একটা মানে লাইট টাইট রাখবে বা কিছু একটা পোল দিবে, লাইটের পোল, তারা ব্যবসা করতেছে তা তো করে নাই। জাস্ট জায়গাটার মধ্যে ইট সোয়ালিং করে দিছে এবং দুই পাশে এরকম ঘাস উঁচা হয়ে গেছে, এই পাশে এরকম। তো যাই হোক, সে দেখলো বড় বড় গাছ আছে, বড় বড় এখানে এই বাদিকে উঠে গেলে ওদিকে পাহাড় আছে, পাহাড়ের উপর গাছ। তো সে পকেট থেকে বের করলো, তার মোবাইল ফোন বের করলো, মোবাইল ফোনের সাথে যে লাইট আছে ওইটা মেরে মেরে হেঁটে যাচ্ছে। হাঁটতে 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 সে এক জায়গায় পৌঁছালো, যে এখান থেকে ডানে মন্ডলে সে জানে তাদের রিসোর্ট, এবং এতে লেক দেখা যাচ্ছে, লেকের অংশটা। তো ওখান থেকে হাঁটতে হাঁটতে সে পৌঁছালো। এর মধ্যে সে দেখলো যে একটা ছেলে ওই লেকের ওই তাদের ওই রিসোর্টের একটা ছেলে আসতেছে। তারে বললো যে তোমাদের এখানে এরকম অন্ধকার কেন, তোমরা কি এখানে আলোর ব্যবস্থা রাখো না? বলে স্যার রাতের বেলা তো না, যারা আসে তাদের সাথে টর্চ লাইট টাইট থাকে আর কি। আপনার সাথে না ম্যাডাম ছিল, আপনি একা আসছেন স্যার? বলে না, যা আছে তোমার ম্যাডাম তার বন্ধুর বাসা আছে এখানেই, আমি আসছি দেখি। স্যার একলা থাকবেন রাত্রেবেলা? বলে হ্যাঁ। স্যার একটু দোয়া দরুদ পড়ে আপনি ঘুমায়েন। কেন? কই একদম লেকের পাশে তো, দোয়া দরুদ, পানির পাশে থাকলে দোয়া দরুদ পড়ে ঘুমানো ভালো, আপনি তো একা। তো একটু রিফাতের কাছে অবাক লাগলো। সে বললো যে মানে একা থাকলে দোয়া দরুদ পড়তে হয় এখানে? স্যার এটা বুঝেন না, লেক পাহাড়, এখানে এখানে গাছপালা, এখানে দোয়া দরুদ পড়ে ঘুমানো ভালো, আপনার জাস্ট বললাম আর কি। এই আর কিছু লাগলে বলেন, ওখানে একটা নাম্বার আছে, নাম্বারে ফোন দিলে আপনার দিবে, পাঠিয়ে দিবে রুমে কিছু লাগলে। বলে আচ্ছা ঠিক আছে। তো বলে হাঁটতে হাঁটতে রিফাত চলে আসলো রুমের সামনে, দেখতেছে যে হ্যাঁ রুমে যে সামনের বাতিটা জ্বালায় গেছে ওইটা জ্বলতেছে, এবং অনেক পোকা ওই বাতির আশপাশ দিয়ে ঘুরতেছে, মানে পোকামাকড় উঠতেছে, এরকম একটা অবস্থা। এবং কেমন জানি লাগতেছে। রিসোর্টটা দেখতে দিনের বেলা যত সুন্দর লাগছিল, রাতে এই একটা বাতি জ্বলা অবস্থায় বারান্দাটা কেমন জানি তার কাছে লাগতেছে, এটা একটু স্পুকি স্পুকি। আর ওই যে ছেলেটা বলছে যে মানে দোয়া দরুদ পড়ে ঘুমাবেন, এটাও তার গায়ের মধ্যে মানে মাথায় লাগছে খুব, জিনিসটা ঘটনাটা কি। যাই হোক, সে যত কাছে যাচ্ছে হেঁটে, মানে রিসোর্টের তাদের কটেজের কাছে যাচ্ছে, তত দেখতেছে ওই যে ঝিঝি পোকার শব্দটা আর কেমনটা ক্যাঁক 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 একটা ডাক বাড়তেছে। তো যাক, হাঁটতে হাঁটতে সে উঠে আসলো বারান্দায়, এবং সে বাটাতনটা হচ্ছে মনে হয় কাঠ বা বাঁশ দিয়ে করা, শব্দ হয়, মচমচ করে। যাই হোক, সে রুমটা খুলে ঢুকলো। ঢোকার পরে দেখলো যে রুমে বাতি বন্ধ করে গেছিল, অন্ধকার। কেমন দিন লাগলো, মানে একটা কেমন দিন তার কাছে একটা মানে ঢুকেই কেমন দিন একটা ভাইব লাগলো তার কাছে। যাই হোক, সে রুমের বাতিটা জ্বালাইলো। বাতি জ্বালানোর পর দেখতেছে এখানে এখনো পোকামাকড় নাই কোনো, কিন্তু ভেতরে কেমন দিন একটা পরিবেশ তার কাছে মনে হচ্ছে। তো গিয়ে সে মোটামুটি তার মতো ফ্রেশ হলো, বাথরুম থেকে চেঞ্জ আপ করলো। চেঞ্জ আপ করে খুব
খারাপ লাগতেছে, অসহায় লাগতেছে। অসহায় লাগার কারণ হচ্ছে এখানে আসছে সে স্ত্রীকে নিয়ে, এবং স্ত্রীর সাথে একটা অভ্যস্ততা তৈরি হয়েছে তার। বিয়ের পর এই কয়েক মাস একসাথে তারা সময় কাটাইছে, তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠছে। একা থেকে রিফাত এখন আর ওইরকম অভ্যস্ত না। আর তার যে একটা বন্ধুত্বের সার্কেল ছিল, যে বন্ধুদের সাথে সন্ধ্যার পর সময় কাটাইতো, এই সার্কেলটা এখন ভেঙে গেছে। এখন আর সেই মানে মানুষের সাথে একটা মানে কি বলে, একটা ডিস্টেন্স তৈরি হলে কিন্তু এটা হইতেই থাকে। তো বন্ধুদের সাথেও তার একটা ফাঁকা সময় তৈরি হয়েছে। বন্ধুরা তাদের মতো আছে, যারা বিয়ে করছে তারা তো আগেই আলাদা হয়ে গেছে, যারা বিয়ে করে নাই তাদের সাথেও তার একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। সেও বিবাহিত, কারণ সে সাধারণত দেখা যায় সময় পেলে তার স্ত্রীর সাথে সময় কাটায়। তো মনটা বেশ খারাপ, এবং সে আসলে লাবণীর উপরেও খুব আপসেট হচ্ছে এই কারণে যে তাকে এইভাবে ছেড়ে দিল ফ্রেন্ডের জন্য, যে ফ্রেন্ডের সাথে সময় কাটাবে দেখে তার হানিমুনের সময়টা নষ্ট করলো। এই একটা দিনও তার কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। যাই হোক, সে মনে মনে চিন্তা করতেছে যে তার ওয়াইফ যথেষ্ট পরিমাণে ম্যাচিওর এখনো হয় নাই, যদিও সে একজন চিকিৎসক হয়ে গেছে। এগুলো ভাবতে ভাবতে সে মোটামুটি তার মতো চেঞ্জ আপ করে সে পেছনের বারান্দায় গেল। চিন্তা করলো যে ওখানে বসে সে একটু স্মোকিং করবে, তাহলে যদি সময়টা কাটে। হেঁটে গিয়ে পেছনের দরজাটা খুলে বেরোলো। এখানে বের হয়ে দেখতেছে যে এখানে পরিবেশটা আরেকটু অন্যরকম। মানে যেহেতু তখন বসন্তের সময়, যেটা বলছি যে বাতাস বইতেছে অনেক সুন্দর, গাছের নতুন পাতাগুলো তীর তীর করে কাঁপতেছে, আর শুকনো পাতা যেগুলো পড়েছিল সেগুলো মাটির থেকে উড়ে চলে যাচ্ছে, সামনে গিয়ে পড়তেছে। পানির মাঝে বেশ কিছু শুকনো পাতা পড়া, এবং খুব সুন্দর লাগতেছে, বাতাসের ঘ্রাণটাও খুব সুন্দর। তো তখনও তার মধ্যে একটু বিষাদ ভর করলো। সে চিন্তা করলো যে আসলে এখন আমার আর লাবণীর বসে সময় কাটানোর কথা, কিন্তু এটা কেমন হলো। যাক, সে ওয়াইফকে মিস করতে করতে সে একবার চিন্তা করলো যে আমি একটা ফোন করি ওকে। তো সে ফোন করলে দেখছে রিং বাজতেছে, তার ওয়াইফ ধরে না, এরকম কেটে গেল। বিরক্ত আবার করলো, এরকম 2-3 বার করার পরে তার ওয়াইফ ধরলো, দেখতে হাসতেছে, মানে খুব মানে দুজনে খুব মানে মনে হচ্ছে যে খুব গল্প গুজব হচ্ছে এখানে, যে আরে কি অবস্থা, পৌঁছাইছো তুমি, কি ঘটনা কি। তো রিফাতের খুব রাগ লাগলো, মানে তার ওয়াইফের এই আনন্দ দেখে খুব রাগ লাগলো। কারণ হচ্ছে যে আরে আমি আর ওয়াসিও আমাকে মিস না করে বন্ধুর সাথে সময় কাটাইতেছে এবং তার আনন্দ করতেছে। তারপর ওয়াইফ বলতেছে, তাকে লাবণী বলতেছে যে আরে এখানে ওর আরও ফ্রেন্ড আছে, ওরা মানে তার সাথে রুমমেট যারা, ওরা হেবি মজার এবং ওদের সাথে বেশ জমছে এই সেই হ্যান ত্যান। তো বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি জমাও, আমি রাখি বলে সে রেখে দিল ফোনটা। তো মনে হলো না যে তার রাখাতে সে ভাবছিল যে তার ওয়াইফ তাকে কল ব্যাক করবে সাথে সাথে, যে তার যে অভিমান এটা বুঝতে পারবে। দেখলো যে না, তার ওয়াইফ এই অভিমানটা বুঝতে পারলো না। তো রিফাতের মনটা বেশ খারাপ হয়ে গেল। সে বেশ খানিকক্ষণ বসে এখানে স্মোক করলো। সে তার এক বড় ভাই ছিল ঢাকাতে, তাকে ফোন করলো, বড় ভাইয়ের সাথে কিছুক্ষণ গল্প করলো। তো বড় ভাইও তাকে বেশিক্ষণ ফোনে রাখতে চাইলো না, কারণ বড় ভাই মনে করতেছে যে সে আসছে ওখানে সেই হানিমুন কাটাইতে, ওর সাথে কি গল্প করবো এই সময়। সে বলছে ভাই কেমন আছেন, কি অবস্থা, এই সেই হ্যান ত্যান গল্প। তো দেখলে বড় ভাইও খুব একটা তাকে সময় দিল না, কারণ বড় ভাই ভাবতেছে যে সে এখানে ভালো সময় কাটাচ্ছে। তো রিফাত বেশ একা হয়ে গেল। ফোনটা রাখার পরে মন খারাপ করে অনেকক্ষণ বসে, তো সে তার সিগারেটটা ফেলে দিয়ে সে উঠে আসলো রুমে। চিন্তা করলো কিছুক্ষণ সে সোশ্যাল মিডিয়া ব্রাউজ করে তারপর ঘুমায় যাবে। আসলে কিছু করার নাই, কারণ রাতটা একদম তার কাছে নিঃসঙ্গ হয়ে যেতেছে এবং খুব ভারী হয়ে যাচ্ছে। তো অনেকক্ষণ হয়ে গেছে। সে এক সময় এরকম মোবাইল ঘাঁটতে ব্রাউজ করতে করতে সে আলোটা একদম কমায় রাখছিল। তার ওখানে ঘরের মধ্যে একটা টেবিল ল্যাম্প দিছে তারা, ওইটাতে এমনি আলো কম, তো ওই কম আলোটা জ্বালায় রেখে সে শুয়েছিল বেড সাইডে। এক সময় সে ঘুমায় পড়লো, ফোনটা তার পাশে পড়ে গেছে মনে হয় বিছানার পাশে, তার খেয়ালই নেই। অনেকক্ষণ পর রিফাতের ঘুম ভাঙছে। ঘরের মধ্যে বেশ ঠান্ডাটা মানে মারাত্মক রকমের ঠান্ডা। সে থরথর করে কাঁপতেছে লিটারালি। তো সে চিন্তা করতেছিল যে মানে মানে মনে শীতটা বেশি পড়ছে, ঘুমের মধ্যে ভাবতেছিল। সে লেপ টেপ এগুলো চিন্তা করে ওই বিছানার চাদর টাদর যা ছিল, একটা পাতলা কমফোর্টার ছিল, ওইটা গায়ের মধ্যে টেনে নিছিল। তো শীত মানতেছে না, এটাতে থরথর করে কাঁপতেছে সে। তো সে হঠাৎ করে উঠে বসছে, ঘুম থেকে উঠে তাকায় বুঝতেছে যে শীতে কাঁপতেছে সে, পাটাও মনে হইতেছে জ্বলতেছে ঠান্ডায়। তো সাথে সাথে সে পাটাকেও পেঁচায় নিচেই দিয়ে, সে পরা ছিল এখানে 3/4 টি-শার্ট, বেশ শীত লাগতেছে। সে উঠে তাকায় দেখতেছে যে তার রুমের ভেতরে যে টেবিল ল্যাম্পটা ছিল ওটা নেভানো, অন্ধকার, ঘর অন্ধকার। সে মনে পড়ছে, মানে ওঠার পরপরই তার ইমিডিয়েটলি মনে পড়ছে যে সে একটা রিসোর্টে আছে, সে একা, এটা তার মনে পড়ছে পুরা। কিন্তু এত ঠান্ডা কেন? এখন তো এত ঠান্ডা না, এখন বসন্তের সময়, এরকম একটা হালকা চাদর নিলে হয়ে যায় গায়ে। তো সে থরথর করে কাঁপতেছে, চিন্তা করছে ব্যাপারটা কি, এত ঠান্ডা পড়লো কেন হঠাৎ করে, নাকি আমার জ্বর আসতেছে। নিজের কপালে নিজে হাত দিয়ে বোঝার চেষ্টা করলো, তো দেখলো যে না,
মানে বুঝতে পারতেছে না, কারণ বোঝার উপায়ও নাই। তা তাড়াতাড়ি হাতড়ালো, অন্ধকার দেখে হাতড়ালো মোবাইল ফোনের জন্য। তো তার মোবাইলটা হাতে বাঁধলো, বাঁধার পর সে চাপ দিল। তো মোবাইলে যখন সে চাপ দিচ্ছে, মোবাইলের জ্বলতেছে না, বাতি জ্বলতেছে না। সে মাঝখানে যে হোম বাটন চাপলো, তারপরও বাতি জ্বলে না, মানে অ্যাজ ইফ মোবাইলে কোনো চার্জ নাই। সে ফোনের যে মেন লক বাটন চাপলো, ওইটা তো কোনো মানে মোবাইল মোটামুটি পুরোপুরি আনফাংশনাল, কোনো ফাংশন করতেছে না। অবাক হয়ে গেল যে সে আলটিমেটলি যখন সে এখানে ব্রাউজ করতেছিল, তার মনে আছে অ্যাবাভ 50% চার্জ ছিল তার মোবাইলে। এত দ্রুত মোবাইল ড্রেন আউট হওয়ার তো কথা না। খুব অবাক হয়ে গেল এবং শীতটা তার কাছে বাড়তেই মনে হচ্ছে। হঠাৎ করে সে সাউন্ড পেল যে তার যে বাথরুমের দরজাটা, এটার ভেতরে যে বাথরুমের দরজাটা মনে ক্যাঁট করে খুললো কেউ। মানে এই দরজাগুলো হচ্ছে ইকো কটেজের দরজা, তো মানে খুব না, মানে স্ট্রং কোনো দরজা না, প্লাস্টিকের দরজা, মানে ক্যাঁক করে খুললো। সবাইগুলো বাথরুমের দরজা কে খুললো? আমি তো একা এখানে, মানে তার ওয়াইফ তো সাথে নাই। দরজাটা খুললো মানে অ্যাজ ইফ কেউ যেন খুলে ফেললো এরকম। তো সে অনেকক্ষণ চুপচাপ শুয়ে থাকলো, চিন্তা করলো ঘটনা কি। তো রিফাত কিন্তু মোটামুটি সাহসী মানুষ ছিল। সে কিছুক্ষণ দেখলো যখন কোনো শব্দ নেই, সে উঠে গেল, মানে বিছানার থেকে উঠলো, পা ফেললো মাটিতে, মানে তার পা ফেললো, দেখলো যে মাটিতে পা ফেলে যখন চাপ দিয়ে দাঁড়াচ্ছে, তখন মচমচ শব্দ হচ্ছে, যে ফ্লোরটা তো ইসের না। তো সে আস্তে আস্তে হাঁটা শুরু করলো, হেঁটে বাথরুমের দিকে যাচ্ছে আন্দাজে। এর মাঝে কিন্তু তার চোখে আলো আধারিতে বুঝতে পারছে একটা ধারণা তৈরি হয়েছে, মানে একটা আবছা অন্ধকারে সে অবয়বগুলো বুঝতে পারতেছে যে এই তো তাদের বেড, তারপরে এই ফাঁকা জায়গা, এইখান দিয়ে এই ডান দিয়ে একটু সামনে যে ডানে হচ্ছে বাথরুমের দরজা। সে সেই আন্দাজে যাচ্ছে যে ওদিকে। সে জানে যে বাতি জ্বালাইতে পারে, বাতির সুইচটা কিন্তু এইখানে না, বাতির সুইচটা হচ্ছে ওই পাশে দরজার পাশে দেয়ালে। তো সে আগে বাথরুমের পাশের লাইটটা জ্বালাবে চিন্তা করছে। তো সে বাথরুমের সামনে চলে আসছে, সে বুঝতেছে বাথরুমের দরজাটা খোলা। ওই যে দরজা খুলে গেছিল বাথরুমের দরজাটা, সে বুঝতে পারতেছে খোলা, এবং ভেতরে অন্ধকার আরো গাঢ়, কারণ এই বাইরে এখানে তো হালকা আলো আধারই, তার ওই যে পর্দার ফাঁক দিয়ে সে রুমের মধ্যে দেখতেছে। তো ওইখানে গাঢ় অন্ধকার, ওখানে তো পর্দা নাই কোনো, ডিপ অন্ধকার বাথরুমটা। তো সে আস্তে করে দরজার কাছে গিয়ে সে হাতে করে ওই যে সুইচে হাত দিল, টস করে সুইচটা টিপলো, কিচ্ছু চললো না। মানে সুইচ টক 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 কয়েকবার মারলো, কোনো বাতি নেই। তখন সে মানে মুহূর্তে একটু ভয় পাইছিল কয়েক সেকেন্ডের জন্য। তারপর সে ভাবলো যে হইতে পারে ইকো কটেজ, এখানে কি সবসময় বিদ্যুতের সাপ্লাই ঠিক মতো থাকে সেটাও তো জানি না, আবার শহর থেকে তো দূরে। তো এই চিন্তা করে সে মাথাটা একটু ঠান্ডাভাবে চিন্তা করলো, আচ্ছা মানে ঠিক আছে, কিন্তু শীত কিন্তু মারাত্মক লাগতেছে, তার প্রায় দাঁতে দাঁত বাড়ি খেয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এই সময় তার কাছে মনে হলো যে বাথরুমের মধ্যে কেউ একজন আছে। বাথরুমে তো গাঢ় অন্ধকার, এই গাঢ় অন্ধকারের মধ্যে তার কাছে মনে হচ্ছে যে আরো গাঢ় একটা অন্ধকার, ঠিক যেই জায়গাটা তাদের শাওয়ারটা, ওই যে উপরে শাওয়ার দেওয়া, সে শাওয়ারের নিচের অংশটায় মনে হচ্ছে কেউ দাঁড়ায় আছে। এবং সে পুরো মানে অনুভব করতেছে একটা এরকম মানে একটা মানে এনার্জি টাইপের এরকম দাঁড়ায় আছে। এবং তারপর সে শব্দ পেল, করে পানি পড়া শুরু হলো, মানে শাওয়ারটাকে অন করে দিছে, ঝর্ণার পানি পড়তেছে ভেতরে। এবার রিফাত বেশ ভয় পাইছে। রিফাত সাথে সাথে 2 পা পিছন দিকে চলে আসছে। এই সময় সে তার কটেজের দরজায় নক শুনলো, টাক 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 টাক। রিফাত এখন বলতে কে কে, ওখান থেকে কোনো উত্তর নাই। সে আবার বলল কে। তখন সে চাপা কণ্ঠে তার স্ত্রীর নাম শুনল, এই লাবণী, দরজা খুলো। রিফাতের সারা শরীরে রোম দাঁড়ায় গেল, যে এখন কয়টা বাজে সে জানে না, যেহেতু তার মোবাইলের বাতি জ্বলে নাই। এই সময় লাবণী কোত্থেকে আসবে, আর তাকে যেভাবে ডাকছে এই লাবণী দরজা খুলো, সে অবাক হয়ে গেছে, এইভাবে তো বলে না লাবণী। তো সে তাড়াতাড়ি, এবং সে বাথরুমের ওখানে কে, বাথরুমের ভিতরে কে, সে তাড়াতাড়ি কয়েক পা পিছায় দৌড় দিয়ে আসছে, এসে দরজার কাছে এসে বাতির সুইচের মানে ঘরের বাতির সুইচটা চাপছে, দেখে না বাতি জ্বলে না। এই সময় ঠিক সে দরজার পাশে দাঁড়াচ্ছিল, আবার দরজা না খুলো। তো রিফাত বলতেছে, কে, লাবণী তুমি কোত্থেকে আসছো এত রাতে? এগুলো বলতেছে, কোনো উত্তর নাই। এটা বলতে বলতে সে চিন্তা করলো, হোয়াট ইফ লাবণী আসলেই এসে থাকে, কোনো সমস্যা হয়, সে তার তো মোবাইল বন্ধ, হয়তো তাকে মোবাইলে ফোন করে পায় নাই, তার বান্ধবীকে কাউকে সহ নিয়ে আসছে। কারণ আজকালকার অনেক মানুষই আছে যাদের কাছে মোটরসাইকেল থাকে বা পার্সোনাল একটা ভেহিকেল থাকেই, অনেক মেয়েরা আছে স্কুটি চালায়। তো সে আস্তে করে দরজাটা খুলে ফেলছে, ঠাস করে দরজাটা খুলে ফেলে কটেজের। দরজাটা খোলার পর সে একটা ডিস্টিংগুইশ মানে টেম্পারেচার টের পায়, যে সে যেখানে দাঁড়ায় আছে কাঁপতেছিল ঠান্ডায়, সেই ঠান্ডার সাথে বাইরের টেম্পারেচার মানে বিশাল এরফের। বাইরের টেম্পারেচার হচ্ছে গরম সেই তুলনায়।
ঘরের মধ্যে মনে হচ্ছে ঠান্ডা এসি, এবং তার রুমে যে এসি আছে এটা কিন্তু বন্ধ। মানে হ্যাঁ, এটা হইতে পারতো যে এসি যদি চলতো, সেটা কিন্তু দেখছে যে এসি কিন্তু বন্ধ, এসি চলতেছে না ওখানে, কারণ বাতি জ্বলে না, কারেন্ট নাই, ইলেকট্রিসিটি নেই ওখানে। এবং তার সামনে যে বারান্দা সেটা লাইটও কিন্তু বন্ধ, সে ওই লাইটের সুইচটাও চাপছে, জ্বলে নাই। কিন্তু সে আবহাওয়ার তারতম্য টের পাইছে, মানে ভেতরে ঠান্ডা আর বাইরে মনে হচ্ছে যে বসন্তের ওয়েদারটার মনে হচ্ছে গরম, মানে একটা মনে হচ্ছে যে একটা মানে পুরা মানে বাতাসের মানে কি বলে জলীয় বাষ্পর একটা হলকা ঢুকছে। তো সে তাড়াতাড়ি বাইরে চলে আসছে, তার কাছে মনে হচ্ছে কেন জানি বাইরের এনভায়রনমেন্টটা বেটার। সে বাইরে চলে আসছে বারান্দায়। ওখানে আসার পরও সে ডানে বামে তার কাছে কেউ নাই, কিন্তু সে কিন্তু একটু আগে শুনছে আই লাবণী, মানে তার ওয়াইফ বলছে। তো এই পর্যায়ে সে চিন্তা করলো যে আমি কি ভুল শুনছি বাইরে থেকে যে ডাকটা, তাহলে দরজা কে নক করলো, একেবারে স্পষ্ট শুনছে সে, এবং সে তো জাগ্রত। এই সময় হঠাৎ করে সে আবার ডাক শুনলো, তার নাম ধরে ডাকতেছে রিফাত, এই রিফাত এরকম ডাকতেছে। এবং তার যে ওই ইসের থেকে নেমে, তাদের কটেজ থেকে নেমে বাদিকে চলে গেছে মোড় নিয়ে, লেকটা ওই জায়গায় সে ডাকছে, এবং ডাকটা বেশ একদম স্পষ্ট তার স্ত্রীর কণ্ঠে। তো সে তাড়াতাড়ি কি করলো, দৌড় দিল, মানে একদম প্রায় দৌড়ই দিল, প্রায় দৌড়ায় সে ওই যে নিচের সামনে যে কয়টা সিঁড়ি সেটা সে মানে প্রায় টপকায় নামলো। নেমে সে হেঁটে ওদিকে যাওয়া শুরু করলো পিছন দিকে, কারণ সে স্পষ্ট তার ওয়াইফের কণ্ঠ শুনছে। তো সে চিন্তা করলো ওর লাবণী রাতের বেলা এখানে কেমনে আসবে, আর এখানে এসে এরকম আমাকে ডাকতেছে, ব্যাপার কি, মানে ঘটনাটা কি ঘটলো, এটা কি আমার মোবাইল বন্ধ দেখে? তার মাথায় এটাই ঢুকছে যে তার মোবাইল বন্ধ দেখে তারে কোনো বিপদ ভাবছে তার স্ত্রী, এই কারণে এসে। তো সে তাড়াতাড়ি ওদিকে যাওয়া শুরু করছে। তো এই সময় দেখতেছে ওদিকে কুকুরের ডাক শুনতেছে, মনে হচ্ছে 2-3টা কুকুর যদি ডাকতে থাকে কোনো কিছু দেখে, এরকম ঘেউ 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 করতেছে এরকম করে কুকুর। তো সে চিন্তা করলো কুকুর তো দেখছিলাম আমরা যখন এই রিসোর্টে আসছি, তখনই দেখছি ওদের এখানে কুকুর আছে কয়েকটা, ওগুলোই নাকি আবার রাতের বেলা আমাকে দেখে একা কামড় দেয় নাকি, এটাও তার মাথায় চিন্তা আসছে। তার মাথার মধ্যে তখন চিন্তা আসছে তার ওয়াইফের সেফটি নিয়ে, ওখানে তো আমার ওয়াইফ আমরা ডাকছে, ও নাকি আবার ও এখানে কুকুর ওকে দেখেই ডাকে নাকি, এই চিন্তা করে সে মানে খুব দ্রুত, যত দ্রুত পারে সামনে গেছে। রিফাত নিজেও কিন্তু কুকুরের থেকে কোনো সেফটি কিভাবে নিবে, কুকুর যদি তাকে আক্রমণ করে সেটাও সে জানে না, কিন্তু সে এখন চিন্তা করছে যে প্রায়োরিটি হলো যে তার ওয়াইফ যদি এখানে থাকে তো তাকে বাঁচাইতে হবে, এই চিন্তা করে সে ওখানে দৌড় দিয়ে গেছে। তো গিয়ে বাঁ দিকে মানে এই যে তাদের কটেজ, বাঁ দিক দিয়ে মন নিয়ে একটু নিচু হয়ে নেমে গেছে, ওটা পানির মধ্যে জায়গাটা, ডান দিকে কতগুলো গাছ, একটু ফাঁকা জায়গা, একটু ঝোপালো জায়গা ওই জায়গাটা। তো ওই জায়গায় যে সে ঝোপের ওখানে বেশ শব্দ শুনতেছে, মানে মানে কেমন জানি মানে মানে নাড়াচাড়া করলে, শুকনা পাতা টাতা আছে ওগুলো নাড়াচাড়া করলে যেরকম, আর কুকুর ডাকতেছে দূর, মানে তার থেকে কিছুটা দূরে খুব কেউ কেউ করে ডাকতেছে কুকুর, মানে কোনো স্ট্রেঞ্জার দেখলে কুকুর যেমনি ডাকে ওইভাবে। তো রিফাত পৌঁছায় গেছে, রিফাত মনে করতেছে ওখানে হয়তো লাবণী এসে দাঁড়াইছে, কিন্তু চিন্তা লাবণী এখানে দাঁড়াবে কেন, কটেজে আসবে, গেট নক করে আবার এখানে চলে আসবে কেন? তো ওখানে দাঁড়ায় সে গাছের ওখানে গেছে, যে দূরে দেখতেছে একটা অবয়ব দাঁড়ানো, মানে একটা মহিলার অবয়বের মতোই, মানে মেয়ে দাঁড়ায় আছে এখানে। কিন্তু সে খুব অবাক হয়ে গেল যে মানে মেয়েটার চুল লম্বা মাথা থেকে একদম নিচ পর্যন্ত, মানে একদম মাথা থেকে নিচ পর্যন্ত, এবং সেই চুল মনে হচ্ছে পেঁচায় লম্বা হয়ে গেছে, লেজের মতো এরকম এত বড়, এরকম চুলটা, মাথার চুল পেছন দিক থেকে দেখতেছে সে। তো সে একেবারে স্পষ্ট বুঝলো এটা তো লাবণী না, এত বড় চুল লাবণীর কেমনে? এবং পিঠের কাজটা, মানে পিঠের এই ঘাড়ের কাজটা অনাবৃত। এখানে যে আকাশের যে আলো আধারি, চাঁদ নাই আকাশে মেঘের আড়ালে, কিন্তু সেই আকাশের যে আলো সেটা এসে পড়ছে, এবং কুকুর সমানে ডাকতেছে ওইটাকে দেখে। সবাগুলো এটা কে? একটা নারী দাঁড়ায় আছে, বোঝা যাচ্ছে পেছন দিকে, মানে মাথাটা দেখা যাচ্ছে, এবং চুলের জন্য তার পেছন দিকটা ঢেকে আছে, এত চুল এরকম বড়, সেই গোছা নেমে গেছে পায়ের কাছ থেকে যে পেঁচায় একদম সামনে, অস্বাভাবিক রকম লম্বা, এরকম চুল তো হয় না, সেই চুল চলে আসছে এই সামনে পর্যন্ত। তো রিফাত ভয় পাইছে, তার বুকের মধ্যে ধক করে উঠছে। সে চিন্তা করলো যে এটা লাবণী না, তো ওকে লাবণীর গলায় কেমনে ডাকলো? এই সময় ওই যে নারীটা আবার তাকে ডাক দিল রিফাত, একেবারে তার স্ত্রীর কণ্ঠ, লাবণীর কণ্ঠে। বলছে আমি লাবণী, আবার নিজে বলছে আমি লাবণী বলে একটা হাসি দিয়ে ঘুরলো তার দিকে, মাথাটা ঘুরাইলো। রিফাতের সাথে সাথে সারা শরীরে মনে হলো যে বিদ্যুতের একদম স্রোত বয়ে গেল পা থেকে মাথা পর্যন্ত। সে তাকায় দেখতেছে একটা ডিফারেন্ট মহিলা, চেহারাটা বেশ অন্যরকম, তার চোখের যে মানে পাপড়িগুলা সেগুলো মনে এক একটা এত বড় বড় হবে, 1-1.5 ইঞ্চি করে, মানে মানুষ তো আর্টিফিশিয়াল ল্যাশ লাগায়, এটা ল্যাশ তো তাও বড় হয়, সে ল্যাশের থেকে 3 গুণ বড় বড় এরকম 2 চোখের মধ্যে। এবং ঠোঁটের কাজটা জানি কেমন বাঁকানো, মনে হচ্ছে দাঁতগুলা বের হয়ে আসবে এরকম মুখ থেকে, এরকম একটাই। তার মাথায় ঘন চুল এরকম গোল হয়ে গেছে, মানে চুলটা এতই ঘন যেরকম গোল হয়ে গেছে, হাত দুইটা সামনের দিকে বাড়ানো,
এক সেকেন্ডে তার চোখের সামনে মহিলাটার চেহারাটা একটা সাপের চেহারায় পরিণত হইল, এবং সাপটা বিশাল আকৃতির, মানে বিশ্বাসযোগ্য না আসলে, এত বড় সাপ। মনে হলো যে মাটি থেকে প্রায় 5 থেকে 5.5 ফিট উপর এটার ফনা। মানে মহিলাটার চেহারা লিটারেলি ব্লেন্ড হয়ে গেল ওই সাপের সাথে। মানে এইটা অনেকটা না, ট্রান্সফরমেশন হওয়া না, মনে হলো ব্লেন্ড হয়ে গেল, এক সেকেন্ডে ওটা সাপে পরিণত হয়ে গেছে, এত বড়। এবং তার এই যে চুল ছিল, চুলটাই একটা ফনা এরকম বড় হয়ে গেছে, কারণ ফোঁস করে উঠছে ওখান থেকে। এই ফোঁস যে শব্দটা করছে, এই শব্দটা সে নিজের কানে শুনছে, এত জোরে বাতাস ছাড়ছে, মানে ফোঁস শব্দটা এরকম। দুইটা কুকুরে যে ডাক ছিল, ওই কুকুরগুলো আরো কাছে চলে আসছিল, ফস করে সাপটা ওদিকে ঘুরলো, ফনাটা ঘুরাইলো। মানে রিফাত তো একটা মানে কি বলে শিক্ষিত ছেলে, মডার্ন ছেলে, সে কিন্তু কিং কোবরার কথা জানে, যাতে কিং কোবরা সাপ অনেক বড় হয়, মাটি থেকে প্রায় 2-2.5 ফিট উপরে উঠে ফনা তুলতে পারে, সেটার যে হুডের সাইজ মানে ফনার সাইজ 1-1.5 ফুটের মতো চওড়া হয়। কিন্তু এইটা মনে হয় কিং কোবরার থেকে প্রায় 2.5 গুণ বড় একটা সাপ, এবং ওরকম গোত্রেরই। এটা ফস করে ঘুরলো, ওই কুকুর যেদিকে ডাকতেছিল সে বুঝতে পারছে যে কুকুরগুলা কাছে চলে আসছিল, ওদিকে ঘুরলো, এবং ওইটার যে শব্দ ফোঁস, ওই শব্দে কুকুরগুলা কু কু করতে করতে ছেড়ে দৌড় দিছে ওখান থেকে, সে বুঝতে পারছে। সাথে সাথে রিফাত ওখান থেকে দোয়া পড়ে দৌড় দিছে, মানে মুখ দিয়ে অটোমেটিকলি দোয়া বেরিয়েছে তার, দোয়া পড়ে সে ঝেড়ে দৌড় দিছে, দৌড়াইছে। তার কাছে কেন জানি মনে হলো তার পিছনে কিছু আসতেছে। এখন রিফাত বুঝতে পারছে যে মানে এতটুকু মাইন্ডের মধ্যে তার কাজ করছে যে আমি 1 সেকেন্ডে দৌড়াই এখান থেকে কোথাও যেতে পারবো না, এই রিসোর্টের বাইরে যেতে পারবো না, আমি যেটা পারি রুমে ঢুকতে, এটাই হলো একমাত্র আমার মানে ভরসা, ক্লোজড জায়গা। তো রিফাত দৌড় দিয়ে যে ঘরে ঢুকে গেছে, তার ধাক্কা দিয়ে ঘরে ঢুকে ঘরটা লাগাই দিয়ে সে আবার সুইচ টিপসে, বাতি জ্বলে না। তো সে ভয়ের চোটে, এটা তার অটোমেটিকলি তার রিফ্লেক্সে যে কাজ করছে, ভয়ের চোটে সে লাফ দিয়ে তার বিছানায় উঠছে। বিছানায় উঠে অটো রিফ্লেক্সে ভয়ের চোটে সে তার ওই যে কমফোর্টার যেগুলো ছিল সেটা গায়ের উপর টেনে চুপচাপ শুয়ে আছে, মাথাটাও ঢেকে ফেলছে, ভয় এবং দোয়া পড়তেছে। এই সময় তার কাছে মনে হলো একটা কালো অবয়ব বা ছায়া কিছু একটা অন্ধকারে ঢেকে ফেলতেছে তাকে, তার মানে তার ইসের কাছে, তার বিছানার কাছে চলে আসছে, এটা সে ফিল করতেছে। মানে চোখের মধ্যে যতটুকু সহ্য হয় আলো, মানে বোঝা যায়, এই রাতের আলোটাও কিন্তু বোঝা যায়, সেটা বোঝা, মনে হচ্ছে অন্ধকার আরো ঘনীভূত হয়ে আসছে তার উপরে। একসময় মনে হলো হঠাৎ করে তার উপরে কেউ চেপে বসলো এবং তার গলা টিপে ধরলো। রিফাত অনেক চেষ্টা করতেছিল দোয়া পড়তে, তার গলা টিপে ধরতে, তাকে পড়তেই দিচ্ছে না। সে অনেক কষ্টে একটা সূরা পড়লো, 3টা আয়াতের একটা সূরা, অনেক কষ্টে পড়ার সাথে সাথে বিদ্যুতের চমকের মতো মনে হলো তার শরীর উপর থেকে ছিটকায় জিনিসটা সরে গেল। মানে একেবারে সে যখন লাস্ট ভার্সটা পড়তে পারছে, অনেক কষ্টে মানে ছিটকায় সরে গেল তার উপর থেকে। এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার, তার রুমের বাতি জ্বলে উঠছে সাথে সাথে, মানে আলো, সে বুঝতে পারছে। তার উপরে তো ইটা চেপেছিল, ওই যে তার ওই কমফোর্টার, সে কমফোর্টারটা সরাইছে, এবং সে পুরা বুঝতে পারলো এইখানে একটা ভাঁজের মতো হয়ে গেছে, মনে হচ্ছে তার রানের উপরে কেউ যে বসছিল চেপে, এরকম মানে একদম পুরো ভাঁজের মতো, এবং কেমন একটা স্মেল ঘরের মধ্যে। তো রিফাত আর থামে নাই, প্রচন্ড ভয়ে সে অনবরত ওই সূরাটা পড়তেছিল, পড়তে তার মুখ দিয়ে ফেনা উঠে গেছে। সে উঠে এসে তাকায়, ভয়ে তার কাঁপতেছে, এবং তার চোখের সামনে ওই যে সার্পেন্ট, যে সাপটাকে দেখছে চোখের সামনে ভাসতেছিল, তার সে শব্দ পাচ্ছে, তার যে বাথরুমের মধ্যে ঝর্ণা চলতেছে ওইটা শব্দ পাচ্ছে, পুরো পাচ্ছে। তো সে সাথে সাথে উঠে গেল, লাফ দিয়ে উঠে গিয়ে সে তার ফোনটাকে ধরলো, দেখলো যদি বাতি জ্বলছে রুমে, ফোনের অবস্থা কি। ফোনটার জাস্ট ওখানে যে ব্লক মানে বোতামটা চাপ দেওয়ার পর সে দেখলো 23টা মিসড কল উঠে আসছে, ফোন জ্বলতেছে কিন্তু, এবং তার ফোনের চার্জ ওইখানে স্টিল দেখাচ্ছে 49%, কিন্তু সে একটু আগে কিন্তু দেখছে পুরো 0। রিফাত বোকা হয়ে গেল, সে চিন্তা করলো যে আমি কি কয়েক সেকেন্ড আগে সেন্সে ছিলাম, বা আমি কি ঘুমের মধ্যে সব দেখলাম, সে চিন্তা করছে। কিন্তু পরে দেখছে না, ঘুমের মধ্যে আমি দেখলে দরজা দিয়ে ঢুকছি বেরোইছি, তার 2 পায়ের মধ্যে এখনো কাদা লাগানো, মানে ওই যে হেঁটে গেছে ময়লার মধ্যে দিয়ে, ময়লা খালি পায়ে দৌড়াইছে, সে 2 পায়ের মধ্যে কাদা লাগানো। সে খুবই ভয়ে মানে প্রচন্ড ভয় পেয়েছে, ভয়ে সে বাথরুমের কাছে গেল, বাথরুমের দরজাটা খোলা তখনও, এবং বাথরুমের মধ্যে ঝর্ণা চলতেছে। সে তাকায় ঝর্ণার দিকে তাকালো, কেউ নাই, কিন্তু ঝর্ণা চলতেছে।
খুবই ভয়ে ভয়ে সে ঝর্ণাটা বন্ধ করছে, করে দরজাটা লাগাই দিল। দরজাটা লাগাই দিয়ে সে ওই দরজা লাগানোর আগে সে জাস্ট কাদা ডুজে ধুলো, 2 পায়ের কাদা ধুলো, ধুয়ে সে এসে দরজা মানে বাথরুমে দরজা লাগায় সে তার ওয়াইফকে কল দিল, যে 23টা মিস কল তার ওয়াইফের। ওয়াইফ ধরছে, ওয়াইফ খুব ভয়ার্ত কণ্ঠে বললো, কি ছিল তোমার, আমি তো তোমার ফোন করতেছি তোমার, আমি বলছি তুমি ঘুমাই গেছো, কিন্তু তারপর আমার চিন্তা যাচ্ছে না, কি ব্যাপার। তো তখন সে বললো যে এখানে অনেক ভয়ঙ্কর ব্যাপার ঘটছে, খুব ভালো হয়েছে তুমি আজকে আসো নাই, এটা হয়তো আমাদের কপাল আল্লাহ এইভাবে অ্যারেঞ্জ করে দিছে, তুমি এখানে আসো নাই, এই জায়গাটা আসলে মানে খুবই খারাপ, হন্টেড। তুমি এখন থাকো, আমি সকালবেলায় চেক আউট করে দিব, এখান থেকে চেক আউট করে আসতেছি, আমরা অন্য কোথাও থাকবো, এখানে থাকবো না। তো তার ওয়াইফ তো সাথে সাথে বলছে তুমি এখনই চলে আসো। তো বলছে এখন কিভাবে আসবো? আর তার ওয়াইফের ফ্রেন্ড বলতেছে না এখন আসলে তো ভাইয়া একটু সমস্যা, মানে আমরা তো মেয়েরা থাকি এখানে, কোনো ছেলেকে তো অ্যালাউ করবে না তারা, ভাইয়া একটু কষ্ট করে ওখানে থাকুক। ওই পাশে বলতেছে মানে ঈশার ফ্রেন্ড, লাবণীর ফ্রেন্ড মিথিলা যে বলতেছে ওখানে থাকুক। তো যাই হোক, সারা রাত মানে বাকি অল্প সময় ছিল রাতের, বাকি সময়টা রিফাত আসলে ঘুমাইতে পারে নাই। সে বিছানায় বসে, যেহেতু তার ওই সূরাটা সবচেয়ে বেশি কাজ করছিল তার উপরে, সেই সূরাটা পড়লো, এক নাগাড়ে পড়লো। পড়তে 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 তার মুখে ফেনা উঠে যায়, ঘুমে এক সময় ঝিমুনি এসে যায়, তারপরে পড়ে। তো একটা সময় সেই আজান শুনছে, দূর থেকে আজান হয়েছে। ওখানে মানে আজান খুব বেশি মসজিদ কাছাকাছি নাই, তো যেই মসজিদে আসলে আজান শুনছে, শোনার সাথে সাথে রিফাত মানে এক লাফ দিয়ে উঠে যে অজু করলো। অজু করে ওই ইসের থেকে কিন্তু জায়নামাজ প্রোভাইড করা হয়েছিল, যে জায়নামাজটা সে বিছাবে কোন দিকে এটা দেখার জন্য সমস্যা, কারণ ওইখানে কোনো নাই, নির্দেশনা নাই, মানে যে মানে পশ্চিম কোন দিকে, কেবলা কোন দিকে। তো খুব ভালো যে রিফাতের ফোনের মধ্যে সেই সেন্সার আছে, সে ওই কম্পাসের যে সেন্সর যেটা লাগে, জাইরো সেন্সর, তো সেটা সে ওই নাড়ার পর দেখলো যে তার কেবলা কোন দিকে, সেটা বুঝে ফেললো। বুঝে সেই দিকে সে তাড়াতাড়ি জায়নামাজ বিছায় নামাজ আদায় করলো, ফজরের নামাজ আদায় করলো, দোয়া পড়লো, সাথে সাথে আবার আমল করলো, দোয়া পড়লো, আবার যেই দোয়া সূরা পড়ে তার কাজ সেটা পড়লো। পড়ার পরে জায়নামাজ রেখে সে গেল যে আবার হাত মুখ ধুবে আর কি। আবার এইবার সে একটা খুব স্ট্রেঞ্জ জিনিস খেয়াল করলো, মানে খুবই স্ট্রেঞ্জ জিনিস। বাথরুমে যে সে খেয়াল করলো যে এই বাথরুমের যে, সে তো একটু আগে দেখছে নামাজ পড়ছে কোন দিকে, সে এখানে যে এরা যে বাথরুম যে বসাইছে, তাদের যে কমোডটা বসাইছে, টয়লেট কমোড, সেটা কিন্তু তারা বসাইছে মানে যেখানে বসানো না সেই দিক করে বসানো, এখানে মানে অন্য দিক করে কমোড বসানো, এখানে মানে না মানে মানে সঠিক নিয়মে কমোডটা বসানো না। এইটা দেখে রিফাতের মাথার মধ্যে মানে হঠাৎ করে স্ট্রাইক করলো একটা জিনিস, যে এখানে যারা এই কটেজগুলো বানাইছে তারা এই ব্যাপারে একদমই উদাসীন ছিল, তারা শিওর না যে কিভাবে করছে, তাদের এই দিক নির্দেশনা ঠিক নাই, এবং এইখানে হয়তো নেগেটিভ এনার্জি আছে, এখানে আরো বেশিভাবে এটা এই জন্য মানে আর কি গেড়ে বসছে। যাই হোক, রিফাত তাড়াতাড়ি তার জিনিসপত্র গুছায় নেয়, সকাল হওয়ার সাথে সাথে সবকিছু গুছায় নেয়। তার কাছে কেমন জানি একটা ভয় ভয় লাগতেছিল, এবং সে আসলে ভুলতে পারতেছিল না রাতের সিনগুলা। সবকিছু গুছায় ওখান থেকে তাড়াতাড়ি যায়, যে ফোন দেয় ওদের এই কটেজের লোকদেরকে। তো ফোন দিয়ে বলে যে আমি চেক আউট করবো। তো ওরা বলে যে স্যার আপনার তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে দুইটা, বলে যে না আমার ব্রেকফাস্ট লাগবে না, আমি চেক আউট করবো, আপনারা আসেন তাড়াতাড়ি, কেউ একজন আসেন, আপনাদের ম্যানেজারকে পাঠান। তো বসেছিল, তার অনেকক্ষণ পর এখানে আসলে তাদের যে ম্যানেজার আছে দায়িত্বে, সে আসে। আসার পর সে বলে প্রথমে যে আমি চেক আউট করবো, আপনাকে কিছু কথা বলবো, কথাগুলো এখানে শুনেন। আপনাদের এই কটেজ কিন্তু হন্টেড, এটা কিন্তু অ্যাকচুয়ালি এমন কিছু না যে বৈজ্ঞানিকভাবে আমি প্রমাণ করতে পারবো আপনাকে, কারণ এটার বৈজ্ঞানিক প্রমাণ ওইভাবে দেওয়া যায় না। তবে আপনি নিশ্চয়ই শুনছেন যে আপনার এখানে কোনো গেস্ট এসে ভয় পাইছে অতীতে, এবং পায়, আমি এটা শিওর, ড্যাম শিওর। কারণ আপনাদের, আমি বলবো না আপনাদের এখানে কথা প্রচলিত আছে, সে আর ওই তার যে ওই যে তাকে বলছে সেটা বললো না, মানে তাদের যে ওখানকার যে একজন কর্মচারী তাকে বলছিল যে স্যার দোয়া পড়বেন, এটা সে আর বলে না। সে বলে আমি শুনছি আপনাদের এখানকার সম্বন্ধে, এবং আমি প্রথমে জিনিসটাকে মানে উড়াই দিয়েছিলাম, জিনিসটাকে সিরিয়াসলি নেই, পরে দেখলাম। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে আপনাদের রেস্টরুমের আপনার কমোড কোন দিক সেট করছেন দেখেন, এটা কিন্তু এইভাবে সেট করার নিয়ম না। আপনারা অবশ্যই দিক পরিবর্তন করবেন, এটা নাহলে কিন্তু আপনাদের এটা ক্ষতি হবে, বা আপনাদের গেস্ট যারা নাকি এখানে আসবে তারা কিন্তু থাকবে না, বুঝে নিয়েন আপনারা। তো সাথে সাথে ম্যানেজার বলে যে স্যার আসলে আপনি জানি না, এটা তো আপনি বলছেন আমরা খেয়াল করি নাই, কারণ আমরাও এটা তৈরি অবস্থায় নিয়েছিলাম, এবং এইটা যখন তৈরি অবস্থা আমরা নিছি সেটা আরেকটা মানুষের কাছ থেকে আমরা কিনছি, কারণ সে কিভাবে করে রাখছিল এটা আমরা জানি না। অবশ্যই আপনার সাজেশন আমরা নিলাম, আর আমরা এটা চেক করব
যে আসলে টয়লেটগুলো ঠিক মতো করা আছে কিনা, এবং আমরা এটা যদি প্রয়োজন হয় অবশ্যই সরাই ফেলবো আমরা এই। আর তারা বলে যে, লোকটা তখন চুপ করে থাকে, ম্যানেজার বলে যে আপনি যে কথাটা বলছেন যে ভয়ের ব্যাপারটা, হ্যাঁ স্যার আসলে এটা তো প্রকৃতির মধ্যে, এবং তো তখন রিফাত বলে প্রকৃতির মধ্যে কথাটা যতটুকু না এখানে মানে মানে আপনার প্রযোজ্য, তার থেকে প্রযোজ্য হচ্ছে যে আপনাদের কিছু মিস্টেকের জন্য এরকম হইতেছে। আই থিঙ্ক ঠিক করেন, আপনারা এই জায়গাটাকে ঠিক করেন এবং এই জায়গাটাকে আপনারা শুদ্ধি করার চেষ্টা করেন। তো যাই হোক, এটাই ছিল আমার কাস্টমার হিসেবে অ্যাডভাইস। আমি তো প্রমাণ করতে পারবো না আমার ব্যাপারটা যে আমি কি দেখছি বা কি, তবে আপনারা আমি মনে হয় চেষ্টা করেন যে এই জিনিসগুলো ঠিক করতে, তাহলে সমস্যা কেটে যাবে। এই বলে সেখান থেকে রিফাত তার থেকে চেক আউট করে নেয় এবং লোকটা তাকে কিছু ডিসকাউন্ট করে দেয়, যেহেতু সে এখানে ব্রেকফাস্ট নেয় নাই কিছু না, এবং তার একটা বিটার এক্সপিরিয়েন্স হয়েছে। তো রিফাত ওখান থেকে চলে আসে তার স্ত্রীর কাছে, লাবণী এখানে, এবং লাবণীর ফ্রেন্ড তখন মানে লাবণীর যে ফ্রেন্ড ছিল, যার নাম বললাম মিথিলা ছদ্মনাম, সে ততক্ষণে কল দিয়ে তাদের জন্য আরও একটা রিসোর্ট ঠিক করে ফেলছিল, এবং সেটা অনেক সিকিউর, অনেক সুন্দর, অনেক মানে ক্লিন, এবং অনেক মানে অনেক অর্গানাইজড। যাই হোক, সেইখানে তাদেরকে ট্রান্সফার করে দেয় তারা। তো ওখানে চলে যায় রিফাতরা, এবং পরবর্তী 2 দিন থাকে, এবং তারা থার্ড দিনে এরপর আরেকদিন যে এক্সট্রা থাকে সেদিনের জন্য মিথিলার জন্য আলাদা একটা রুম নিয়ে নেয় তারা। মিথিলা এবং মিথিলার রুমমেট ওখান থেকে চলে আসে, ওরাও একসাথে কাটায় এবং ভালো সময় পার করে। এবং এই ব্যাপারটা রিফাত ভুলতে পারে না, সেই প্রথম দিনের সেই এক্সপিরিয়েন্সটা, এটা খুবই ভয়ের ছিল। এবং সে যেই কয়দিন ওখানে ছিল, এই 2-3 দিন, প্রতিদিন রাতের বেলা সে রেস্টরুমে যেতে ভয় পেত। সে মিথিলাকে উঠায় তারপর রেস্টরুমে যেত, কারণ তার চোখের মধ্যে ওই জিনিসটা ভাসতো, সে যা দেখছে এই চুল। সে মিথিলা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছে যে তুমি এগুলা আসলে স্বপ্নে দেখছো, তুমি একলা ছিলা, তোমার মাথা উত্তপ্ত ছিল। সে বলছে না, আমি এটা স্বপ্নে দেখি নাই, আমি আসলেই দেখছি, এবং এরকম কিছু ছিল ওইখানে। তো যাই হোক, রিফাত নাকি পরবর্তীতে যখন ঢাকায় ফেরত আসে, তখন সে একজন এরকম আলেমের সাথে দেখা করে এসব ব্যাপার শেয়ার করে, বলে যে এরকম ব্যাপার। তো তিনি তাকে কিছু আমল দেন, দোয়া দেন, বলে যে আপনি যে দোয়াটা পড়ছিলেন ওখানে ছিল পারফেক্ট দোয়া, এবং এটা প্রতিদিন পড়ে ঘুমাবেন। প্রতিদিন ঘুমের আগে অবশ্যই 3 বার এটা পড়বেন, সাথে সূরা ফালাক আর নাসও পড়বেন 3 বার করে, এবং 2 হাতের তালুতে ফু দিয়ে সারা শরীর মাসেও করে নেবেন ঘুমানোর আগে। ওযু করার পরে এই কাজটা করবেন, আপনি এমনি সেফ থাকবেন। ওয়ালাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি প্রায় 10 বছর আগের একটি ঘটনা। সময়কাল 2008 কিংবা 9। ঢাকার শহর থেকে অনেক দূরে নদী আর ধানক্ষেত ঘেরা একটা ছোট্ট গ্রাম, চরণপুর। দিনের বেলায় গ্রামটা অন্য 10টা গ্রামের মতোই শান্ত, কিন্তু সন্ধ্যার পর থেকেই যেন পুরো গ্রামটার চেহারা নিমিষেই বদলে যেত। গ্রামের একবারে শেষ প্রান্তে ছিল একটি পুরনো মসজিদ। মসজিদটার নাম ছিল নুরানি জামে মসজিদ। মসজিদটা খুব পুরনো। গ্রামের বয়স্ক মানুষের কাছে শোনা যেত প্রায় 50-60 বছর আগে এক জমিদার মসজিদটা বানিয়েছিলেন। পরে জমিদার পরিবার গ্রাম ছেড়ে চলে যায়, কিন্তু মসজিদটা তো সেখানেই থেকে যায়। মসজিদের পাশেই ছিল বিশাল একটি পুরনো বট গাছ। দিনের বেলায় সেই গাছের নিচে গ্রামের মানুষ সবসময় বসত, কিন্তু মাগরিবের আজান দেওয়ার পর কেউ আর ওদিক দিয়ে যেত না, কারণ সেখানে একটা কথা প্রচলিত ছিল বহু বছর ধরে। রাতের শেষ প্রহরে নাকি ওই বটগাছের দিক থেকে মসজিদের মাইকে অদ্ভুত আওয়াজ ভেসে আসতো। কেউ বলতো সেটা বাতাসের শব্দ, কেউ বলতো পুরনো মাইকের শব্দ, কেউ আবার বলতো গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ বলতো ওই শব্দ মানুষের না, কিন্তু কেউ কখনো বিষয়টা প্রমাণ করতে পারে। একদিন গ্রামের মসজিদের ইমাম হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। কয়েক সপ্তাহের জন্য তাকে গ্রামের বাইরে যেতে হবে। তখন গ্রামের মসজিদ কমিটি নতুন একজন ইমাম নিয়ে এলো। তার নাম ছিল মাওলানা রশিদ। প্রায় 30 বছরের কাছাকাছি তার বয়স। শান্ত স্বভাবের মানুষ। তিনি নিয়মিত নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন এবং গ্রামের মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন। প্রথম দিনেই তিনি মসজিদ দেখে বলেছিলেন মসজিদটা অনেক পুরনো, তবে জায়গাটা সুন্দর। কমিটির সভাপতি হেসে বলেছিলেন জায়গাটা সুন্দর, কিন্তু রাতে একটু নির্জন হয়ে যায়। রাশেদ সাহেব বললেন নির্জন জায়গায় ইবাদতের পরিবেশ আরো ভালো হয়। কেউ আর কোনো কিছু বলল না। ইমামের থাকার জন্য মসজিদের পাশেই একটা ছোট্ট ঘর ছিল। সেই ঘরেই
তিনি থাকতে শুরু করলেন। প্রথম 2-3 দিন সব কিছুই স্বাভাবিকই ছিল, কিন্তু চতুর্থ রাতে প্রথম তার সাথে অদ্ভুত এক ঘটনা ঘটে। সেদিন রাতের এশার নামাজ শেষ করে সবাই বাড়ি চলে গেছে। রাশেদ সাহেব মসজিদের দরজা বন্ধ করে নিজের ঘরে চলে গেল। রাত তখন প্রায় 11:30। হঠাৎ তিনি শুনলেন টং করে মসজিদের মাইকের সুইচ অন হওয়ার মতো একটা শব্দ। তিনি প্রথমে কোনো গুরুত্ব দিলেন না। কিছুক্ষণ পর আবারও টং করে এই শব্দটা ভেসে আসে। তারপর মাইকের ভিতর থেকে খুব ক্ষীণ একটা শব্দ এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে হলো কেউ আজান দিচ্ছে। রশিদ সাহেব উঠে বসলেন। তিনি ভাবলেন হয়তো মাইকের কোনো সমস্যা হয়েছে। তিনি ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে তাকালেন। মসজিদের দরজা বন্ধই ছিল। ভিতরে ঢুকে দেখলেন মাইকের সুইচ বন্ধ। তিনি সুইচটা পরীক্ষা করলেন, সব কিছু ঠিকঠাকই আছে। তারপর নিজের ঘরে আবারও ফিরে এলেন। কিন্তু ঘরে ঢোকার সময় কয়েক সেকেন্ড পর আবার মাইকের শব্দ এলো। এবার শব্দটা পরিষ্কার। কেউ যেন দূর থেকে ফিসফিস করে বলছে, ইমাম সাহেব, ইমাম সাহেব। রশিদ সাহেব যেন স্থির হয়ে গেল। কিছুক্ষণ কোনো শব্দ, তারপর আবার ইমাম সাহেব। তিনি দরজা খুলে বাহিরে তাকালেন। চারদিকে শুধু অন্ধকার, আর দূরে সেই বট গাছটা দাঁড়িয়ে, গাছের পাতাও নড়ছেন। রশিদ সাহেব কিছুক্ষণ তাকিয়ে থেকে দরজা বন্ধ করে দিলেন। নিজেকে তিনি বোঝালেন হয়তো বাতাসে কোনো কিছুর শব্দ হয়েছে। কিন্তু সেদিন রাতে তার আর ভালো করে ঘুম হলো না। পরের দিন ফজরের আজান দেওয়ার সময় রশিদ সাহেব মসজিদের মাইকের সামনে দাঁড়ালেন। মাইকের সুইচ অন করতেই হঠাৎ একটা অদ্ভুত শব্দও হলো, ঘর ঘর শব্দ। তারপর মাইকের ভেতর থেকে খুব নিচু স্বরে একটা কণ্ঠস্বর শোনা গেল, রশিদ সাহেব। এরপর রশিদ সাহেব চমকে মাইকের দিকে তাকান। কণ্ঠস্বরটা বলল, আজ রাতে একা থেকো না। তিনি সঙ্গে সঙ্গে মাইকের সুইচ বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পর দাঁড়িয়ে রইলেন। তারপর আবারও তিনি সুইচ অন করলেন। সবকিছু ঠিকঠাক। তিনি আজান দিলেন। নামাজ শেষে গ্রামের কয়েকজন মুসল্লি তাকে জিজ্ঞেস করলো, হুজুর, মাইকে কোনো সমস্যা হয়েছে নাকি? রশিদ সাহেব একটু থেমে বললেন, হ্যাঁ, মনে হয় তারে কোনো সমস্যা হয়েছে। তিনি কাউকে রাতের ঘটনাটি বলেন। সেদিন দুপুরে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ কাদের আলী মসজিদে এলেন। তিনি রশিদ সাহেবের পাশে বসে অনেকক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, হুজুর, একটা কথা বলবো? জি, বলুন। রাতে কি আপনি কিছু শুনেছেন? রশিদ সাহেব একটু অবাক হলেন। তারপর বললেন, কি শুনবো? বৃদ্ধ তার দিকে তাকিয়ে বললেন, মাইকি কারো ডাক শুনেছেন? রশিদ সাহেবের বুকের ভেতরটা যেন তখনই কেঁপে উঠল। তিনি বললেন, আপনি কিভাবে জানলেন? কাদের আলী কিছুক্ষণ চুপ থেকে বললেন, কারণ এই মসজিদে এর আগেও এমন হয়েছে। কখন? বৃদ্ধ বললেন, অনেক বছর আগে। তারপর? বৃদ্ধ চারদিকে তাকিয়ে খুব নিচু গলায় বললেন, আগের ইমাম সাহেবও প্রথমে মাইকে ডাক শুনেছেন। তারপর কি হয়েছিল? কাদের আলী এরপর আর কোনো উত্তর দিলেন, শুধু বললেন, হুজুর, একটা কথা মনে রাখবেন। কি? রাত 12টার পর যদি মাইকে আপনার নাম ধরে কেউ ডাকে, আপনি কোনো উত্তর দিবেন না। রশিদ সাহেব হাসতে চাইছিলেন, কিন্তু বৃদ্ধের মুখের দিকে তাকিয়ে তিনি আর কোনোভাবে হাসতে পারলেন না। সেদিন রাতে রশিদ সাহেব ঠিক করলেন তিনি জেগে থাকবেন। ঘড়িতে রাত প্রায় 12টা বাজল। তারপর 1টা, তারপর 1:30, কোনো কিছুই হলো না। তিনি ভাবলেন হয়তো আগের ঘটনা সত্যি মাইকেরই সমস্যা আছে। রাত 2টার দিকে তিনি কোরআন শরীফ পড়ছিলেন। হঠাৎ বাইরের দিকে একটা শব্দ এলো, খসখস শব্দ, যেন কেউ শুকনো পাতার উপর দিয়ে হাঁটছে। রাশেদ সাহেব কোরআন শরীফটা বন্ধ করলেন। শব্দটা আবারও, এবার তার ঘরের ঠিক সামনে। তারপর টকটক করে দরজায় যেন কেউ আঙ্গুল দিয়ে আঘাত করছে। রাশেদ সাহেব চুপ করে বসে রইল। অনেকক্ষণ পর আবারও সেই দরজার মধ্যে ডাকটা ভেসে এলো, রশিদ সাহেব।
তারপর বাহিরে থেকে আরো একটা কণ্ঠস্বর ভেসে এলো, হুজুর। তিনি চিনতে পারলেন না আসলে কে। কণ্ঠস্বরটা অদ্ভুত কর্কশ একটা কণ্ঠস্বর। ডাকটা আবারও এলো, হুজুর দরজা খুলুন। রশিদ সাহেব কোনো উত্তর দিলেন। কয়েক সেকেন্ড পর দরজার বাহিরে শুধু নীরবতা। তিনি সাহস করে জানালার ফাঁক দিয়ে বাহিরে তাকান, কেউ নেই। কিন্তু মসজিদের বটগাছের নিচে একটা সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। রশিদ সাহেব চোখ যেন স্থির হয়ে গেল। অবয়বটা কোনোভাবে নড়ছে না, শুধু মনে হচ্ছিল কেউ যেন মসজিদের দিকে তাকিয়ে আছে। তিনি জানালা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলেন। পরের দিন সকালে তিনি মাইকের পুরো সেট খুলে পরীক্ষা করলেন। একজন ইলেকট্রিশিয়ানকেও তিনি ডাকলেন। লোকটি প্রায় 1 ঘন্টা ধরে সব পরীক্ষা করে বলল, হুজুর মাইক একদম ঠিকঠাক আছে। রশিদ সাহেব বললেন, কিন্তু রাতে নিজে নিজে শব্দ হয় কেন? লোকটি হেসে বলল, এটা কোনোভাবে সম্ভব না। রাশিদ সাহেব আর কিছু বললেন। সেদিন সন্ধ্যায় তিনি মসজিদের মাইক পুরোপুরি বন্ধ করে রাখলেন, এমনকি বিদ্যুতের সংযোগটাও তিনি খুলে রেখে দিয়েছেন। তারপর রাত 2টোর দিকে টং করে মাইকের ভিতর থেকে একটা শব্দ। রাশেদ সাহেব বিছানা থেকে উঠে দাঁড়ালেন। তিনি নিজ চোখে দেখলেন মাইক বন্ধ, বিদ্যুতের তার কম, তবুও স্পিকার থেকে আওয়াজ আসছে। প্রথম আওয়াজটা খুব অস্পষ্ট ছিল, তারপর খুব ধীরে ধীরে একটা কণ্ঠস্বর পরিষ্কারভাবে বলল, রাশেদ। তিনি যেন ভয়ে জমে গেল। কণ্ঠস্বরটা আবারও বলল, রাশেদ তুমি কেন এখানে এসেছো? রশিদ সাহেব যেন কোনো উত্তর দিতে পারলেন। তারপর মাইকের ভেতর থেকে খুব ধীরে একটা হাসির মতো শব্দ ভেসে। পরের দিন সকালে রশিদ সাহেব মসজিদের পুরনো রেকর্ড খুঁজতে শুরু করলেন। মসজিদের একটা ছোট্ট স্টোর রুমে ছিল বহু বছর ধরে পড়ে, সেখানে কেউ ঢুকত না। সেখানে পুরনো কাগজপত্রের মধ্যে তিনি একটা নোটবুক পেলেন। নোটবুকটা প্রায় 30 বছরের পুরনো, পাতাগুলো হলদে হয়ে গেছে। প্রথম কয়েক পৃষ্ঠা ফাঁকা, তারপর একটি পৃষ্ঠায় লেখা, রাত 2:13 মাইকে অচেনা কণ্ঠস্বর। আর পরের পাতায় লেখা ছিল, কেউ আমার নাম ধরে ডাকছে। আর আরেক পাতায় লেখা ছিল, বটগাছের নিচে সাদা কাপড় পরা কাউকে দেখা গেছে। ঠিক সেইগুলি ওই ডায়েরিতে লেখা ছিল যা ইমাম সাহেব নিজ চোখে দেখেছে। এরপর ইমাম সাহেব আর সেদিন রাতে কোনো কিছুই অনুভব করতে পারেন। পরের দিন তিনি গ্রামের মানুষকে সবকিছু খুলে বলেন। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।